আমাদের যে কোর্সটার প্ল্যান ছিল অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্টিস্ট উইথ আর, এই কোর্সটা অন্যান্য কোর্সের মতোই। আপনারা যেহেতু সবাই আমাদের মানে অন্যান্য কোনো না কোনো কোর্স করছেন, মোস্ট অফ দা জব সার্কুলারে দেখা যায় যে পাইথন অথবা আর, হ্যাঁ, দুইটা ল্যাঙ্গুয়েজ তারা চায়, বা সামটাইমস বলে যে এটা অথবা এটা। সো যদি আরো আমাদের সিভিতে থাকে, সেক্ষেত্রে আমাদের সিভিটা আরো ভারী হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে এই কোর্সটার প্ল্যান করা। আমরা পর্যায়ক্রমে আরো কিছু কোর্স নিয়ে আসবো, আমাদের প্ল্যান আছে। যদি এই কোর্সটাতে আমরা সাকসেস হইতে পারি, সাকসেস মিনস যেহেতু 100 জনকে সুযোগ দেওয়া হয়েছে এই কোর্সে, তো শেষ পর্যন্ত দেখি কতজন করে, তার উপর বেচ করে আমরা হয়তো নেক্সট প্ল্যান করব। নেক্সটে আমরা এডাব্লিউএস এবং অ্যাজিউর এবং এটা ছাড়াও আমরা আরো কিছু প্ল্যান আছে আর কি, আস্তে আস্তে সেটা আমরা এক্সিকিউট করবো। ওকে, তো এই কোর্সটাও অন্যান্য কোর্সের মতোই হবে। 25টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, প্রায় প্রায় 2 ঘন্টার মতো হবে। ক্লাস শেষে বা মডিউল শেষে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা সেই অ্যাসাইনমেন্টগুলোতে পার্টিসিপেট করবেন। তো সবকিছুই আসলে ইন জেনারেল অন্যান্য কোর্স যেভাবে আপনারা করছেন ঠিক সেম ভাবেই হবে। আর কোর্সের ইনস্ট্রাক্টর সম্পর্কে যদি একটু বলি, আহসানুল ভাই, তো উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। উনি ব্যাচেলর কমপ্লিট করছেন স্ট্যাটিস্টিক্স এর উপর, চিরাং ইউনিভার্সিটি থেকে। আমার মনে হয় এই কোর্সটা যদি আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করেন, তাহলে যারা আসলে ব্যাচেলরে স্ট্যাটিস্টিক্স করে আসছেন তাদের আর ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা এবং ইমপ্লিমেন্টেশনটা কভার হবে। আর যারা আসলে এই ব্যাচেলরে স্ট্যাটিস্টিক্স করার সুযোগ হয় নাই, তাদের ডেটা সায়েন্সের জন্য যে স্ট্যাটিস্টিক্সের যে কমন স্কিল গুলো আছে, সেই প্রত্যেকটা স্কিল মিলে আমরা যেহেতু ডিজাইন করছি মডিউলটা, সো আপনাদের এই গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে। আর স্ট্যাটিস্টিক্স কিন্তু এমনিতে একটা বোরিং টপিক, সো বোরিং টপিকে ফ্লো মেনটেন করে যাওয়াটাই বেটার। ওকে, আর আপনারা একটা খাতা কলম রাখতে পারেন পাশে। যদি একটা খাতা কলম রাখেন, সেক্ষেত্রে আপনাদের যে সুবিধাটা হবে, আপনারা ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা মানে এই কোর্সটার মধ্যে যে যে টপিকস গুলো কভার করব, এগুলো আসলে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংটা পড়ছিলাম, তো ওইখানে আমরা আসলে মানে কিছু তো শিখছি। তো যখন এটা আমরা শিখতে পারবো, তখন আসলে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর যে পার্টটা আছে হুম হুম। এইটার সাথে, মানে এটা হ্যাঁ, তখন আসলে মানে আরো কত ভালোভাবে আমরা ওটা জানতে পারবো। কারণ স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর ফিল্ডটাও তো আসলে অনেক মানে একটা বড় একটা ফিল্ড। হ্যাঁ, ডেটা সায়েন্টিস্টরা যে কাজগুলো করে আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ডেটা অ্যানালিস্টরা যে কাজগুলো করে, আসলে স্ট্যাটিস্টিক্সে অনেক কিছুই আছে। সবকিছু যে আপনার ডেটা সায়েন্সে সরাসরি ভাবে লাগে বিষয়টা এরকমও না। তো আমরা এই কোর্সের যে মডিউলটা ডিজাইন করছে, এটা স্পেসিফিকলি ফর ডেটা সায়েন্টিস্ট। মানে যারা ডেটা সায়েন্টিস্ট পরবর্তীতে হবেন, আপনাদের যে টপিকগুলো লাগবে, লাইক হাইপোথিসিস টেস্টিং, স্ট্যাটিস্টিক্যাল আরো অনেক কনসেপ্ট আছে যেগুলো আপনারা মডিউল দেখলে হয়তো ভালো বুঝতে পারবেন। এটা হইতেছে মানে নেসেসারি, মানে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। ওকে, সো আমরা বোরিং কোনো থিওরি বা এরকম কিছু রাখি নাই যেটা বোরিং লাগবে এবং আহ, আপনি মজা পাবেন না, বা এটার কোনো অ্যাপ্লিকেশন নাই, ব্যাপারটা এরকম না। এখানে যা আছে সবই হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট বা একজন ডেটা ডেটা অ্যানালিস্ট অ্যাডভান্স রিলেটেড ডেটা অ্যানালিসিস করার জন্য তারা এই কনসেপ্টগুলোই মূলত ইউজ করে। এবং আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছি আর ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনি এটা যখন কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তখন আপনি এটা পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বা অন্য কোনো টুল দিয়েও আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা আর দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, তো যে এনভায়রনমেন্টে কাজ করবেন আপনি, সেটা আপ টু ইউ, বাট কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। সো ইয়েস, আপনার স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্টগুলো আছে, অলমোস্ট মোস্ট অফ দ্য সব কনসেপ্টই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি বুঝবেন আর কি। দুনিয়ায় তো স্ট্যাটিস্টিক্স শেষ নাই, বাট মোটামুটি কমন যে কনসেপ্টগুলো আছে সব কভার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর আমার এটা লেন্থ বাড়াচ্ছি না। আমি ওয়েলকাম করব আহসানুল ভাইকে। উনি স্টার্ট করবে। ভাইয়া প্লিজ স্টার্ট করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম সবাইকে। আসসালামু আলাইকুম এবং আদাব। যে যে এখান থেকে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার প্রথম ক্লাস, আপনাদের সাথে আমার পরিচয় হয়তো হয়নি। আমি হচ্ছে মোহাম্মদ আহসানুল ইসলাম, আমাকে আহসান নামে ডাকতে পারেন আপনারা সবাই। আমি বর্তমানে কান্তারে অ্যানালাইসিস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি এবং আমার অনার্স এবং মাস্টার্স ইউনিভার্সিটি চিটং থেকে আমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছি। এবং তার আগে আমি লুমিনারিজ রিসার্চে এক্সিকিউটিভ হিসেবে ছিলাম, ওখানেও ডেটা নিয়ে কাজ করতাম। আর এখানে আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে, সো এখান থেকে স্ক্রিনশট নেওয়া বা নোট করা ওই ঝামেলায় যাওয়া লাগবে না আপনাদের। সো আমরা টাইটেলটা চলে যাই, আমাদের কোর্সের টাইটেল কি ছিল? অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্টিস্টস উইথ আর। সো আমার ফোকাসটা মেইনলি থাকবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লাইড দিকগুলোতে। অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্স এর খুব গভীরে যাব না। গভীর বলতে হচ্ছে থিওরিটিক্যাল প্রুফস, ওই বিষয়গুলোতে আমরা যাব না। আমরা জাস্ট সরাসরি
অ্যাপ্লিকেশনে চলে যাব। আমরা জাস্ট বুঝবো যে কোনো একটা মেথড আসলে কোথায় ইউজ হচ্ছে। এবং আপনাদের সবারই উদ্দেশ্য যেহেতু ডেটা সায়েন্টিস্ট হওয়া, সো ওইটা হইতে হইলে কি কি বেসিক নলেজ গুলো আপনাদের থাকা প্রয়োজন, আমরা হচ্ছে সেটার দিকেই জোর দিব। আপনারা আমি আমাদের তো কিছু দেশে, চাই নাই, তারপর মন বলছে খেলে ফেলছে, ব্যথা করতে চলে এরকমই কথা। আচ্ছা প্লিজ যারা কেউ তো হচ্ছে, চাপ না, কিন্তু অনেক জায়গা আছে সবাই একটু কষ্ট করে মিউট রাখবেন, তাহলে হচ্ছে আমরা স্মুথলি আগাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে সবাই তো ডেটা সায়েন্টিস্ট হওয়ার আগ্রহ নিয়েই কোর্সটাতে এনরোল করেছেন, তাই না? তো আমাদের দেশে হয়তো ডেটা সায়েন্সে অনার্স করা কিংবা মাস্টার্স করার সুযোগ খুবই কম, অল্প কিছু ইউনিভার্সিটিতে এই সুযোগগুলো আছে। কিন্তু আমাদের দেশের বাইরে কিন্তু ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট ওইরকম অনেক লাইন আছে, তাই না? তো ওখানে হচ্ছে প্রত্যেকটা কোর্স যেগুলো প্রয়োজন হয় সেগুলো পড়ানো হয়। আমরাও আসলে আমাদের কোর্সটা সেভাবেই ডিজাইন করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে বাহিরের তারা পড়াশোনা করার পর চাকরিতে ঢুকে। তো সেই বেসিক গুলোই আমরা আসলে কভার করার চেষ্টা করব। আমি কোর্সটা ডিজাইন করার সময় বিভিন্ন ইউনিভার্সিটির কোর্স আউটলাইন গুলো দেখেছি এবং তারা আসলে কি কি টপিক কভার করে ইউজুয়ালি, আমি আসলে সেইগুলোই নিয়েছি কভার করার জন্য। এবং আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু স্ট্যাট ছিল, সো আমি আসলে সেগুলো মানে পিক করছি এমন ভাবে যাতে সবকিছু কভার করা পসিবল হয়, এবং খুব ডিপেও কিন্তু যাব না। আমার টেন্ডেন্সি হয়তো থাকবে সেরকম ডিপে চলে যাওয়ার, বাট আমি যাব না, সেভাবে হচ্ছে আমি কোর্সটা ডিজাইন করেছি। সো শুরুতে একটা বাণী শুনে নিই: দ্য ক্যাপাসিটি টু লার্ন ইজ এ গিফট, দ্য অ্যাবিলিটি টু লার্ন ইজ এ স্কিল, দ্য উইলিংনেস টু লার্ন ইজ এ চয়েস। সো আপনি আসলে কি হবেন, আপনি কতটা শিখবেন সেটা আপনার চয়েস, বাদ বাকি সবকিছু হচ্ছে অন্য জিনিস। সো আপনার উইলিংনেসটা থাকতে হবে, আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না। সো একটা সময় দেখা যাবে যে জিনিসগুলো পড়তে গিয়ে খুব বোরিং লাগতেছে, সেরকম হওয়া যাবে না, আপনি রেগুলার থাকতে হবে, আদারওয়াইজ এই পাথে থাকা যাবে না। আমরা যেমন বলি না যে ডাক্তার বাড়ি বা মাস্টার বাড়ি, সেরকম ডেটা সায়েন্টিস্ট বাড়ি কোন একটা গ্রামে কোন একটা বাড়ির নাম হইতে পারে এরকম। সো এটা হচ্ছে একটা ক্যারিয়ার। সো এই ক্যারিয়ারটা চিন্তা করতে গেলে, ক্যারিয়ারটা তৈরি করতে হলে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে, এটাকে লাইফ বানাইতে হবে। সো কোর্সের প্রিরিকুইজিট আছে কিছু, সেগুলো আপনার জানা দরকার। আমরা কিছু কমন সেন্স অবশ্যই থাকা উচিত, যে আপনি এখানে যা যা শিখবেন সেগুলো আসলে কোথায় ইউজ করতে হবে, সেই বিষয়গুলো আসলে কমন সেন্স ছাড়া কোনোভাবে বোঝা পসিবল না। আমরা কোনো রুল বেঁধে দিতে পারবো না যে এইটা হইলে এইটা হবেই, এমন কিছু না। আপনাকে অনেক সময় নিয়মের বাইরে যাওয়া প্রয়োজন হইতে পারে, আপনার নতুন কিছু ডেভেলপ করার প্রয়োজনে সেরকম কাজ করতে হইতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনার বেসিক কিছু কম্পিউটার স্কিলস থাকা প্রয়োজন, যেমন আমি যে সফটওয়্যার গুলোর কথা বলবো অ্যাটলিস্ট সেটা ইনস্টল তো করতে জানতে হবে। সো সেইটুকু নলেজ অন্তত থাকা দরকার। আমি একটা জিপ ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনার কিভাবে আনজিপ করতে হয় এরকম কিছু বেসিক নলেজ আপনাদের থাকতে হবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা রিপোর্ট লিখে, অন্তত 2-3টা প্যারাগ্রাফ কিভাবে লিখে, এই ধরনের কিছু নলেজ আপনাদের থাকা প্রয়োজন। আর কোনো প্রোগ্রামিং নলেজ আপনার প্রয়োজন নাই, বাট আমি এজিউম করে নিচ্ছি এখানে সবাই মোটামুটি একটা না একটা কিছু একটা অন্তত জানে, পাইথন হোক বা অন্য কিছু হোক। যদি কিছু না জানে তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের কোর্সের যে মডিউলটা আছে সবাই তো আশা করি দেখছেন, সেই মডিউলে কিন্তু প্রথম পার্ট পুরোটাই হচ্ছে জাস্ট আর প্রোগ্রামিং এর বেসিক। সো প্রথম মডিউলটাতে আসলে স্ট্যাটে হাত দেওয়া হবে না খুব একটা, তোমার টুকটাক একটা দুইটা ফাংশন হয়তো দেখানোর প্রয়োজন হইতে পারে, মি এভারেজ কিভাবে ক্যালকুলেট করে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ধরনের কিছু বিষয় আসে কিভাবে ক্যালকুলেট করে, এই জিনিসগুলো হয়তো ফার্স্ট মডিউলে মানে হচ্ছে প্রথম কয়েকটা ক্লাসে এই বিষয়গুলো থাকবে। বাট ইন জেনারেল আমি এজিউম করে নিচ্ছি আসলে কেউই প্রোগ্রামিং পারে না, এজিউম করে নিয়েই আমি কোর্সটা প্রথম দিকে পড়াবো। আর তারপর হচ্ছে আপনার অনেক গুগল সার্চ বা বিং সার্চ, মানে সার্চ ইঞ্জিনে অনেক কিছু খোঁজাখুঁজি করার প্রয়োজন হতে পারে। কারণ আমার মনে হয় যে আমি যে জিনিসগুলো দেখাবো তার বাহিরে আসলে অনেক কিছুই আছে। এবং যখন আপনাদেরকে আমি একটা দুইটা এক্সাম্পল দিব, সেগুলোর বাহিরেও অনেক এক্সাম্পল আছে। এবং আপনারা অনেকে অনেক ফিল্ডের, সো আপনাদের ফিল্ডের রিলেটেড অনেক কিছু আছে যেটা আসলে আমি হয়তো জানি না। সো আমি যে জিনিসগুলো দেখাবো তার বাইরে অনেক কিছু আছে, তো সেগুলো আপনাদেরকে অবশ্যই সার্চ করে দেখতে হবে। বিভিন্ন সময় আমি যে দুই একটা মানে কয়েকটা প্রজেক্ট আছে কয়েকটা মডিউলের পরে, সেই প্রজেক্ট গুলা কমপ্লিট করতে গেলে আপনাদের অনেক হেল্প নিতে হবে গুগলের বা বিং এর। সো আপনাকে অবশ্যই সেটা ইউজ করতে জানতে হবে এফেক্টিভ ওয়েতে, কিভাবে কিওয়ার্ড দিয়ে, মানে এগুলো অনেক টিপস আছে, সেই টিপস গুলো হচ্ছে আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। আর এখানে আমি একটু, এখানে কিন্তু এআই এর ইউজ নিয়ে কিছু বলি নাই আমি। আমার সাজেশন হচ্ছে শুরুতেই কেউ আপনারা
চ্যাট জিপিটি কিংবা জেমিনাই হোয়াট এভার বার্ড এই ধরনের কোনো এআই টুলস ইউজ করবেন না, শুরুতেই ইউজ করবেন না। আপনারা যদি শুরুতেই এরকম কিছু ইউজ করে ফেলেন, আপনাদের আসলে শেখা হবে না। সো আপনি যদি শিখতে চান, শুরুতেই এই ধরনের এআই ইউজ না করে কোনো একটা প্রবলেম সলভের জন্য আপনাদের উচিত হবে গুগলে সার্চ করা। তাহলে হচ্ছে সেই প্রবলেমের পাশাপাশি আরো অনেক ধরনের প্রবলেম দেখবেন, অনেক ধরনের সলিউশন দেখবেন, অনেকের অনেক রকমের কোড দেখবেন। সো ওইগুলো দেখলে, বিভিন্ন রিসোর্স ঘাটলে আপনাদের শেখাটা আরো ভালো হবে। সো আমি আপনাদের মানে সাজেশন দিব যে আপনারা গুগলে কিংবা বিং এ সার্চ করেন, বাট এআই এর দেয়া যে সলিউশন গুলো আছে সেগুলো সরাসরি দেখবেন না, সেটা হচ্ছে খুবই ফিল্টার্ড, ঠিক আছে? এবং সেটা সবসময় যে ঠিক হয় এমনও না। সো আপনাদের অন্তত সেইটুকু নলেজ ডেভেলপ করেন যখন আপনি আসলে বুঝতে পারবেন যে এআই এর যে আউটপুটটা আমাকে দিচ্ছে সেটা আসলে ঠিক দিচ্ছে কিনা। আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আমার ওই জেনারেটেড যে কোড গুলো হচ্ছে বা আউটপুট গুলো দিচ্ছে সেগুলো আসলে ঠিক কিনা। সেই নলেজটুকু বোঝার মতো নলেজ হওয়ার পর আপনি ওগুলো ইউজ করেন, দ্যাটস অল রাইট। আমি সাজেশন দিই, তারপরে হচ্ছে যা ইচ্ছা তা করুক। আর ফাইনালি উইলিংস টু লার্ন, আপনাদের অবশ্যই শেখার ইচ্ছা থাকতে হবে। সো আশা করি এখানে যতজন জয়েন দিচ্ছেন এবং কোর্সে যতজন এনরোল হয়েছেন সবার এই প্রিরিকুইজিট বিষয়গুলো ফিল করা হয়েছে। এখানে ভাইয়া হয়তো আগে অনেক কিছু বলছে, আমি কথাগুলো আরেকবার বলি যে আমরা আসলে কোন জায়গায় আছি, কোন গ্রে এরিয়াটাতে আমরা আছি। এখানে দেখেন, এখানে তিনটা গ্রুপ, যেহেতু এই ডায়াগ্রামটার সাথে আশা করি সবাই পরিচিত, আমি ওই গুগল থেকেই কপি করে নিয়েছি। তো এখানে দেখেন আমাদের তিনটা জিনিস লাগতেছে: কম্পিউটার সায়েন্সের নলেজ বা আইটি নলেজ, আমাদের একটা বিজনেস নলেজের প্রয়োজন হচ্ছে, এবং ম্যাথ বা স্ট্যাটের নলেজের প্রয়োজন হচ্ছে। সো দেখেন, এখানে যদি কেউ বিবিএ কিংবা এমবিএ করে থাকেন তারা অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে আছেন। কেউ যদি কম্পিউটার সায়েন্স ফিল্ডে হন তারা অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে আছেন। আর আর কেউ যদি ম্যাথস কিংবা স্ট্যাটসে থাকেন তারা এই এরিয়াতে আছেন। তো আপনাদেরকে এখানে শিফট হইতে হইলে কয়েকটা জিনিস প্রয়োজন হচ্ছে। এটা এবং এটাও প্রয়োজন হবে যদি কেউ এখান থেকে থাকে, কেউ এখান থেকে থাকলে তার এটা প্রয়োজন হবে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ছোট করে বলি, আমি ম্যাথ এবং স্ট্যাটে পড়াশোনা করলেও আমি পড়াশোনা করাকালীন সময়ে কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং এর বিষয়গুলো নিয়ে বিভিন্ন ঘাটাঘাটি করছি, অনেক কোর্স করছি আমি। তারপর নেটে ঘাটাঘাটি করছি, অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখছি, সেগুলো প্র্যাকটিস করছি, বিভিন্ন ডেমো প্রজেক্ট করছি। তো সেগুলো করে করে আমি হচ্ছে সরি আমি হচ্ছে এই কম্পিউটার সায়েন্সের পার্টটাতে একটু দক্ষতা অর্জন করছি। এবং পরবর্তীতে আমি ফিল্ড এক্সপ্লোর করছি, বিভিন্ন ফিল্ড আছে, যেহেতু এটা সামনে থাকলে মানে পরের স্লাইড গুলোতে আছে যে আসলে কি কি ফিল্ড হইতে পারে। এখানে হইতে পারে আপনি হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছেন, হইতে পারে আপনি মানি মানে মনিটারি পলিসি নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এরকম বিভিন্ন ফিল্ড আছে। সো আইটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, সো আইটি মানে হচ্ছে যে বিভিন্ন ই কমার্স নিয়ে কাজ করতে চাচ্ছেন। So এরকম বিভিন্ন ফিল্ডের ডেটা আপনাদের থাকতে পারে। সো আপনি কোনো একটা ফিল্ডে দক্ষতা অর্জন করতে পারেন। এখন এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে ওই ফিল্ডের ডেটা অনলাইনে হয়তো অ্যাভেলেবেল আছে ফ্রিতে, সেগুলো নিয়ে আপনি একটা প্রজেক্ট করলেন, সেটা শোকেস হিসেবে রাখলেন। তাহলে হচ্ছে আপনি ওই ফিল্ডে আসলে কি ধরনের ডাটা হয়, ওই ডাটাতে কি প্রবলেম থাকে, ওই ডাটাতে আসলে কি ধরনের অ্যানালাইসিস পসিবল, কি ধরনের মেথডস ইউজ হইতে পারে, সেটা নিয়ে আপনি একটা আইডিয়া পাবেন। কারণ হেলথ রিলেটেড মানে হেলথ সেক্টরের ডোমেইনে আপনি যে ধরনের ডেটা পাবেন, আপনি কিন্তু ই কমার্স সেই ধরনের ডেটা পাবেন না। ই কমার্সের ডেটা অনেক বিগ সাইজের হবে, কিন্তু হেলথ সেক্টর দেখা যাবে ডেটা খুবই কম, মিসিং ভ্যালু অনেক। সো এই দুইটা ফিল্ড কিন্তু ডিফারেন্ট, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দুইটা ফিল্ডের কথা বললাম। সো এটা হচ্ছে ডোমেইন নলেজ। সো এক এক ফিল্ডের এক এক ডোমেন। এখন আপনি যদি ডক্টর হয়ে থাকেন, আপনি যদি মেডিকেল ডাটা নিয়ে কাজ করতে চান, আপনার যে পরিমাণ মেডিকেল রিলেটেড নলেজ প্রয়োজন, কেউ যদি রিটেল ডেটা নিয়ে কাজ করতে চায় তার কিন্তু বিজনেস রিলেটেড নলেজ প্রয়োজন হবে। সো এইটাই হচ্ছে ডোমেন নলেজ। সো আপনি ধরেন প্রোগ্রামিং পারেন, আপনি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স পারেন, কিন্তু আপনি এই দুইটা দিয়ে আসলে কোন কোন লেভেলের ডেটাতে কাজ করবেন, কি ডেটাতে কাজ করবেন সেটা জানেন না, তাহলে কিন্তু আপনি ডেটা সায়েন্টিস্ট নিজেকে বলতে পারবেন না। সো এটাই হচ্ছে আসলে ডেটা সায়েন্সের কোর বিষয়টা। আর এখানে স্লাইডে কি লেখা আছে? স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ প্রেডিক্টিভ মডেলিং, মেশিন লার্নিং এন্ড এআই। জাস্ট নর্মাল কথাবার্তা। এখানে কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনাদের জানা প্রয়োজন হবে। যে শুরুতে আপনি আসলে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করবেন এবং ডেটা প্রি প্রসেসিং করবেন। এখন আপনারা এটা জানেন, অনেকেই জানেন যে এই পার্টটাতে আসলে সবচেয়ে বেশি সময় যায়। আমরা ডেটা ক্লিনিং করতে গিয়ে সবচেয়ে বেশি টাইম পাস করি।
এবং যারা হচ্ছে ফিল্ডে নতুন ঢুকবেন তাদেরকে আসলে দেখা যাবে টিমের মধ্যে, আপনাদের টিমে তো কয়েকজন লোক থাকতে পারে, হয়তো 3জন সাইজের লোক থাকতে পারে, বা টিম সাইজ 10জন হইতে পারে। এখন যারা সবচেয়ে জুনিয়র লেভেলে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইডিএ এবং ডেটা প্রি প্রসেসিং এ বেশি সময় দেওয়া লাগবে। তো তাদেরকে দেখা যাবে এই কাজটা করাবে যখন তারা এই ডেটার মানে কোন একটা স্পেসিফিক ডেটা নিয়ে আইডিয়া তার ক্লিয়ার হবে, হয়তো তখন তাকে হচ্ছে পরবর্তীতে একটু অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস করতে দিবে, হয়তো আপনাকে মডেলিং করতে দিতে পারে, আপনাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে দিতে পারে। সো ওইটা আস্তে আস্তে আপনার যখন ধরেন 4 মাস কাজ করলেন বা 5 মাস কাজ করলেন, তারপর হচ্ছে আপনাকে আস্তে আস্তে ওই ধরনের কাজগুলোতে ইনভলভ করবে। এবং শুরুতে ইনভলভ করতে পারে যদি আপনার পটেনশিয়াল বুঝতে পারে যে হ্যাঁ আপনাকে দিয়ে এটা পসিবল, আপনি আগে এই ধরনের কাজ করছেন। সো এই পুরোটা বিষয়ে নির্ভর করে আপনি আহ, কতটুকু পারেন, আপনি কতটুকু পটেনশিয়াল দেখাইতে পারেন সেটার উপরে। স্ট্যাট অ্যাকচুয়ালি কি, এখানে অনেকেই হয়তো যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা হচ্ছে নন মেজর হিসেবে বা মেজর হিসেবে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন টুকটাক, এবং সেখানে এই ধরনের একটা গদবাঁধা ডেফিনেশন পড়ানো হয়েছে যে স্ট্যাটিস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স অথবা সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, হাবিজাবি অনেক কিছু। বাট মেইন কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা ইনফরমেটিভ গেস। আপনি আসলে একটা অনুমান করতেছেন কোনো কিছুর উপরে, এবং সেই অনুমানটা আসলে কিসের উপর বেস করে করতেছেন, একটা ইনফরমেশনের উপর বেস করে। ইনফরমেশনটা কোত্থেকে আসলো, ডেটা থেকে আসলো। সো ডেটা থেকে যখন আপনি একটা স্টোরিকে বের করে নিয়ে আসেন, সেটা হচ্ছে ইনফরমেশন। ওই ইনফরমেশনটা বের করার একটা ওয়ে আছে, একটা সাইন্টিফিক ওয়ে আছে, এবং সেই সাইন্টিফিক ওয়েটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো এখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন আগের স্লাইডটা থেকে যদি আমি একটু পিছন দিকে যাই, এখানে এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস অ্যাকচুয়ালি এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা নিয়েই কাজ হয়। এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটাতে মেইনলি কি থাকে, এভারেজ, মানে আমরা যেটা ধরেন এসএসসি কিংবা এইচএসসি লেভেলে পড়াশোনা করে আসছি, গড় বের করতে বলে, মধ্যক বের করতে বলে, প্রচুর বের করতে পারে বলে, এই বিষয়গুলো মানে ওগুলো ইংলিশে বললো হচ্ছে মিন, মিডিয়ান, মোড। মিন মানে হচ্ছে এভারেজ, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর মোড মানে হচ্ছে প্রচুরক। সো এই ধরনের খুবই মানে যেটা দিয়ে আমরা ডেটার ডেসক্রিপশন পেয়ে যাই, যে ডেটাটা আসলে কিরকম, ওইটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে ওইটার থেকে আর একটু অ্যাডভান্স জিনিস। এখন শুরুতেই এই বিষয়গুলো হয়তো ক্লিয়ার হবে না আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি প্রথমে জাস্ট এই ক্লাসিফিকেশনটা বললাম, সামনে এটা নিয়ে অনেক বিস্তারিত অনেক আলোচনা করা হবে। সো আমরা একটু দেখি দু একটা এক্সাম্পল, যে আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল নলেজটা যখন আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে মানে ডেটা সায়েন্সে চলে যাব আস্তে আস্তে, একটু ডিপে চলে যাব, তখন আসলে এই জিনিসটা কিভাবে কাজ করবে। সো সো ধরেন আপনি একটা কোম্পানির সিনিয়র ডেটা অ্যানালিস্ট। সো আপনার আপনার বস আপনাকে বলছে যে ওখানে দুইটা মেশিন আছে, যে মেশিন এ এবং মেশিন বি। মেশিন এ তে, যে আপনার বস নোটিস করছে যে মেশিন এ তে প্রোডাক্টস হ্যাভ ফিউয়ার ডিফেক্টস দেন মেশিন বি। বাট এটা ক্লিয়ার না যে আসলে এই যে একটাতে কম ডিফেক্ট প্রোডাক্ট আসতেছে আর একটাই বেশি ডিফেক্টেড প্রোডাক্ট আসতেছে, এটা কি আসলে আসলেই মানে হয় নাকি জাস্ট র্যান্ডমলি আজকে হয়তো দেখলাম, সো এখানে মনে হচ্ছে কিছু কম ওখানে কিছু বেশি। এখন আপনার কাজ হচ্ছে যে এটা আসলে কোনো প্রবলেম আছে কিনা এটা সাইন্টিফিক ওয়েতে প্রুফ করে দেখানো। সো এই প্রুফ করে দেখাইতে গেলে আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক ইউজ করতে হবে, ওইটা স্ট্যাটের একটা জিনিস। এবং তারপরে একটা হাইপোথিসিস টেস্ট করতে হবে। সেই টেস্টটা হচ্ছে যে আসলে এই মেশিন এটার হ্যাভ ফিউয়ার ডিফেক্টস দেন মেশিন বি, এরকম একটা হাইপোথিসিস টেস্ট করতে হবে। সো এই যে পুরো প্রসেসটা, স্যাম্পলিং থেকে শুরু করে টেস্ট, এই পুরো পার্টটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একটা অংশ। এবং আপনি যখন এই ডেটাটা একটা স্পেসিফিক ডোমেনের হবে এবং ডেটাটার হয়তো এসকিউএল কোন একটা সার্ভারে স্টোরড আছে, so এরকম যখন একটা বিরাট প্রসেসের মধ্যে চলে গেছে, তখন কিন্তু এটা আসলে ডেটা সায়েন্সের পার্ট হয়ে গেছে। সো আপনার একটা বিরাট সিস্টেম, সেই সিস্টেমের অংশে কিছু ডেটা আছে, সেই ডেটাটা নিয়ে আপনি কিছু কাজ করবেন, এবং কাজ করার জন্য যে মেথডটা ইউজ করবেন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। সো এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স। যতটা ফেন্সি মনে হয়, যতটা কঠিন মনে হয়, আসলে ততটা কঠিন না। সো এই ভয়টা ভাঙাইতে হবে। সো এটাই। আরেকটা এক্সাম্পল যদি দেই, ধরেন আপনি একজন ই কমার্স কোম্পানি ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট। এখন আপনার বস আপনাকে বলছে যে সামনে রেভিনিউ প্রেডিক্ট করতে, যে কিরকম রেভিনিউ হইতে পারে আগামী রমজান মাসে, এবং কি কি ফ্যাক্টরের কারণে সেই রেভিনিউটা এরকম বাড়তে পারে বা কমতে পারে।
সো আপনার কাজ হচ্ছে ওই জিনিসটা অ্যানালাইসিস করা, যাতে করে পরবর্তীতে একটা মার্কেটিং ক্যাম্পেইন চালানো, সেখানে কিরকম প্ল্যানিং হবে বা ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করতে হবে, এই বিষয়টা যাতে পরবর্তীতে ঠিকভাবে করতে পারে, কস্ট এফেক্টিভ ওয়েতে যেন করতে পারে। সো এই যে পুরা জিনিসটা আপনার উপরে, আপনার একটা ছোট ডিসিশনের উপর নির্ভর করতেছে। আপনি প্রিভিয়াস ডেটা নিয়ে অ্যানালাইসিস করবেন, করে বলবেন যে আসলে আগামী রমজান মাসে এরকম হইতে পারে, এই এই বিষয়গুলোর কারণে এরকম বাড়তে পারে, এগুলার কারণে কমতে পারে। সো এই যে প্রিভিয়াস ইনফরমেশন গুলো আপনার কাছে আছে, সেটা হয়তো কোনো একটা সার্ভারে স্টোরড আছে, হইতে পারে এক্সেল ফাইলে স্টোর আছে, বা যে কোনো ভাবে স্টোর আছে, হয়তো পিডিএফ এ স্টোর আছে। সো ওইগুলো আপনাদের কালেক্ট করতে হবে, ক্লিন করতে হবে, দেন আপনাকে একটা মডেল ফিট করতে হবে, ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, দেন আপনি একটা একটা রেজাল্ট হচ্ছে শো করতে পারবেন আপনার ম্যানেজমেন্ট টিমকে। সো এই পুরো ব্যাপারটা আপনার আপনার প্রজেক্ট। সো এরকম একটা সিনারিওতেও কিন্তু আপনাকে স্ট্যাটিস্টিক্যাল নলেজটাকে ইউজ করতে হচ্ছে। এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, গুড, কোয়েশ্চেন নাই। তো আমরা স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নিয়ে যখন কথা বলতেছিলাম, আহ, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি, হ্যাঁ। কারণ অনেক জায়গায় ডিপার্টমেন্টও ডিফারেন্ট হয়। কোথাও ঢাকা ইউনিভার্সিটিতে যেমন যদি বলি, ওইখানে দুইটা আলাদা ডিপার্টমেন্ট আছে, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স একটা ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স ওইটা আলাদা আরেকটা ডিপার্টমেন্ট। সো অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোন জায়গায়? স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে টুলস ক্রিয়েট করা, ওরা মেথডস ডেভেলপ করে, যেই মেথডটা পরবর্তীতে ইউজ হয় রিয়েল ওয়ার্ল্ডে। সো অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স এর কাজ হচ্ছে ওই টুলগুলোকে ইউজ করা, এবং কত এফেক্টিভ ওয়েতে ইউজ করা পসিবল, এবং কোথায় কোথায় ইউজ করার সুযোগ আছে সেই বিষয়গুলো বের করে আনা। সো এটাই হচ্ছে মেইন পার্থক্য, এবং এটা নামের মধ্যেও অনেকে হয়তো আইডিয়া করে ফেলছে যে অ্যাপ্লাইড মানে তো অ্যাপ্লাই করবে, রাইট? অনেকে অনেকে হয়তো কনফিউজড হয়ে যাবেন এই বিষয়টা নিয়ে, তো সেজন্য বিষয়টা আমি আলাদা করে বলে রাখলাম। সো স্ট্যাটিস্টিক্স অর্থাৎ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স মেজর কি কি টুলস ইউজ করা হয়, ওগুলো হয়তো আপনার ছবিতে দেখতে পারতেছেন, অনেকে বিষয়গুলো নিয়ে অলরেডি অবগত আছেন। তো আমরা অ্যাকচুয়ালি এই 6টা টুলস এর মধ্যে প্রথমটা নিয়ে কাজ করব, আর প্রোগ্রামিং নিয়ে। এটা ছাড়াও আইবিএম এসপিএসএস, স্টাটা, এক্সেল, পাইথন এবং সাস। সাসটা মেইনলি আমাদের দেশে খুব একটা ব্যবহার হয় না। এসপিএসএস, স্টাটা, এক্সেল, পাইথন এগুলোই মেইনলি আমাদের খুব বেশি ইউজ হয়। সো আমাদের কোর্সের মধ্যে আর প্রোগ্রামিং আছে, এবং সবার লাস্টের দিকে গিয়ে দুইটা দুইটা ক্লাস হবে হচ্ছে আইবিএম এসপিএসএস এর উপরে। কারণ আমরা যেহেতু অলরেডি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে বিভিন্ন মেথডস নিয়ে, সো তখন আমরা ওই মেথড গুলোকে কিভাবে এসপিএসএস এ ইউজ করা পসিবল, লিস্ট ডেটা রিড করে কোনো একটা মেথড অ্যাপ্লাই করা পর্যন্ত কিভাবে এই কাজটা করা যায়, পুরো ওয়ার্কফ্লো, সেটা হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে কোনোভাবে একটু ছোট করে দেখানোর চেষ্টা করব। আর আমাদের মেইন ফোকাস থাকবে আর এর উপরে, ওইটার উপরেই ম্যাক্সিমাম সবগুলো ক্লাসে হবে। সো আমরা আসলে কেন পাইথন বাদ দিয়ে বা অন্যান্য টুলস গুলো বাদ দিয়ে কেন আমরা আর প্রোগ্রামিংটা পিক করলাম? কারণ হচ্ছে এটা ডিজাইন করছে স্ট্যাটিস্টিশিয়ানসরা স্ট্যাটিস্টিক্স ইউজ করার জন্য। কারণ এর আগে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, সেগুলো খুবই হার্ড ছিল, ব্যবহার করা কঠিন ছিল। এবং এবং সেটা হচ্ছে যে যখন স্ট্যাটিস্টিশিয়ানরা এই জিনিসগুলো ইউজ করা শুরু করছে, তারা রিয়েলাইজ করলো যে আমাদের আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ দরকার যেখানে হচ্ছে বিল্ট ইন অনেক কিছু থাকবে, এবং প্রোগ্রামিং মানে স্ট্যাটিস্টিক্স এর জন্য ফ্রেন্ডলি হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি আর প্রোগ্রামিংটা ইউজ করা। এটাকে যদি আমি আর প্রোগ্রামিং না বলে স্ট্যাটিস্টিক্স প্রোগ্রামিং বলি তাতেও কোনো সমস্যা নেই আমার মনে হচ্ছে। আর এখানে হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে, পাইথনেও যেরকম প্যাকেজ আছে ভিজুয়ালাইজেশনের জন্য কিংবা ডেটা wrangling এর জন্য, মডেলিং এর জন্য, সেরকম আর এও অনেক প্যাকেজ আছে, এবং সেটার পরিমাণও অনেক বেশি। আপনি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন। সো যেহেতু কন্ট্রিবিউশনের কথা আসলো, এটা মাথায় রাখতে হবে। আর প্রোগ্রামিং একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন। আপনারা চাইলে কোনো একটা নতুন মেথড তৈরি করলেন, সেটা আপনারা চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আর সবচেয়ে যেটা ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে আর প্রোগ্রামিং এ একটা প্যাকেজ আছে জিজি প্লট, তারপর প্লটলি, এরকম বেশ কয়েকটা প্যাকেজ আছে যে প্যাকেজগুলো দিয়ে ডাটা ভিজুয়ালাইজেশন খুবই ভালো হয়। এটা যখন ক্লাসে করবেন তখন বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ সুপিরিয়র অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে খুবই ইজি টু লার্ন। আপনাকে পাইথনে যে যে ধরেন একটা মডেল ক্রিয়েট করতে হয়তো 15 লাইন লেখা লাগতেছে, আর আপনাকে সেখানে 2 লাইন লিখলেই হবে। একটা লাইনে লিখবেন ডেটা কিভাবে রিড করতেছেন, আর একটা লাইনে জাস্ট মডেলের কোডটা রান করবেন, দ্যাটস ইট। সো ইজি টু লার্ন, ইজি টু অ্যাপ্লাই, এরকম বলা যায়।
তবে সবচেয়ে ডিস্টিংগুইশিং ফিচার যেটা মানে যেটা দিয়ে আসলে আমরা আলাদা করতে পারি এই বিষয়টাকে, সেটা হচ্ছে আর প্রোগ্রামিংটা মেইনলি ইউজ হয় একাডেমিকে এবং রিসার্চে। আপনারা অ্যাপ্লাইড ফিল্ডে মানে কি বলে এটাকে, ইন্ডাস্ট্রিতে, ওখানে হচ্ছে আপনারা মেইনলি আর প্রোগ্রামিংটা ইউজ করবেন না। সেখানে দেখা যাবে যে পাইথন ইউজ করা হচ্ছে, স্কালা ইউজ করা হচ্ছে, বা জুলিয়া, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আসতেছে নতুন নতুন। ওগুলো দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেক ইউজ হয়। কারণ হচ্ছে যারা ডেটা সায়েন্সে শিফট করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে কম্পিউটার সায়েন্সের, এবং তারা কিন্তু আর প্রোগ্রামিং এর সাথে খুব একটা পরিচিত থাকে না। সো দেখা যায় যে তারা পাইথন দিয়ে সবসময় কাজ করছে, পরবর্তীতে ডেটা নিয়েও কাজ করছে পাইথনে, এবং পরে সব ধরনের কাজই তারা পাইথন দিয়ে করতেছে। সো কেউ যখন একটা ল্যাঙ্গুয়েজে অলরেডি মানে এফিশিয়েন্ট হয়ে গেছে, সে আসলে অন্য একটা ল্যাঙ্গুয়েজে শিফট হতে চায় না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে ডেটা সায়েন্সেও পাইথনের একটা আধিপত্য চলে আসছে। কিন্তু স্ট্যাটিস্টিক্সে যেহেতু এখানে মেইনলি স্ট্যাটিস্টিশিয়ানরাই কাজ করে, এবং আর যেহেতু স্ট্যাটিস্টিশিয়ানরাই তৈরি করছে, সেজন্য দেখা যাচ্ছে যে এখানে একাডেমিক এবং রিসার্চ যে কাজগুলো হয় ম্যাক্সিমামই আর দিয়ে করা হয়। সো এটা মাথায় রাখতে হবে যে এটা আসলে ইন্ডাস্ট্রিতে খুব একটা ইউজ হয় না। আপনি চাইলে পার্সোনালি কাজ করতে পারেন, আপনার টিমে হয়তো পার্সোনালি কাজ করতে পারেন, কিংবা ভিজুয়ালাইজেশনের জন্য স্পেসিফিক কিছু কাজের জন্য হয়তো আপনি আর প্রোগ্রামিংটা ইউজ করতে পারেন। বাট ইন জেনারেল এটা একাডেমিক এবং রিসার্চ ফোকাসড, এটা মাথায় রাখতে হবে। সো এই কোর্স থেকে আপনারা কি শিখবেন অলরেডি আউটলাইনে হয়তো সবাই দেখছেন, বাট ডিটেলস ওইখানে দেওয়া আছে। বাট আমি ছোট করে বলি, আপনারা প্রথম মডিউলটাতে শিখবেন হচ্ছে আর প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল বিষয়টা, যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর বেসিকটা হচ্ছে এখানে ক্লিয়ার হবেন, যেটার পরে আপনারা চাইলে নিজেদের এক্সপ্লোর করে নিজেদের ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবেন। এরপরে শিখবেন হচ্ছে ডেটা ম্যানিপুলেশন এন্ড ভিজুয়ালাইজেশন। এটা দিয়ে অ্যাকচুয়ালি ওই ইডিএ যেটাকে বলি, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, সেই পার্টটা হচ্ছে এটা। দেন হচ্ছে অ্যাপ্লাইড কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আমরা শিখবো। সেখানে হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থাকবে, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট থাকবে, স্যাম্পলিং মেথডস থাকবে। তারপর হচ্ছে বিল্ডিং প্রেডিক্টিভ মডেলস, সেখানে আপনাদের রিগ্রেশন মডেলস থাকবে, কিছু মেশিন লার্নিং মডেলস থাকবে, ওই বিষয়গুলো এখানে থাকবে। এবং ফাইনালি আমরা একটা একটা শাইনি অ্যাপস সেখানে ডেভেলপ করব, কয়েকটা ক্লাস থাকবে শাইনি অ্যাপস কিভাবে ডেভেলপ করে। এখন শাইনি অ্যাপস হচ্ছে আর প্রোগ্রামিং এর অনেকটা ড্যাশবোর্ডের মতো। সো এটা একটা ড্যাশবোর্ডিং টুল বলা যায়। এখানে হচ্ছে আপনারা ধরেন কিছু মডেল প্যারামিটার দিয়ে দিবেন, এন্টার দিবেন, আপনাদের মডেলের আউটপুট চলে আসবে বা ডেটা চলে আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এক্সট্রা যেটা বলতেছিলাম, লাস্টের দিকে কি আমরা এসপিএসএস এর বেসিক কিছু বিষয় শিখবো। আর যাদের হচ্ছে এখানে এক্সট্রা জানার আছে, আমি ক্লাস শেষে, আচ্ছা অলরেডি কিন্তু আউটলাইনটা শেয়ার করে দেওয়া আছে, সো এখান থেকে হচ্ছে আপনার ডিটেলসটা দেখে নিবেন। আমরা ছোট করে একটু অ্যানালাইসিস ওয়ার্কফ্লোটা দেখে নিই আরে। সো এতক্ষণ যে কথা বললাম, সেখানে কি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলুন। আচ্ছা ওই যে আপনি যে বললেন এটা রিসার্চার এবং একাডেমিক ফোকাস, তো আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা যারা ম্যাটল্যাব, তারপর আবার পাইথনে ম্যাটপ্লটলিব কিছুটা আমরা ওই ইয়েগুলা দেখা মানে গ্রাফ দেখা এরকম কিছু জিনিস শিখেছি, ওইটার সাথে এটার কি কোনো কানেকশন আছে? আপনারা চাইলে সেই কাজগুলো আর প্রোগ্রামিং দিয়ে করতে পারবেন। কানেকশন আছে কিনা সেটা বলতে পারবো না, কারণ আমি তো ওখানে কাজ করিনি। তবে আপনারা ওখানে যে কাজগুলো করেন, সেম কাজগুলো এখানেও করতে পারবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি, দেখি কি হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। আর কারো কোনো ভাই আমার কোশ্চেন? একটা কোশ্চেন ছিল। জি ভাই। ভাই আপনার ভিজুয়ালাইজেশনটা আমরা আর দিয়ে যদি আপনার টুলস যেমন পাওয়ার বিএ এর সাথে যদি বা ট্যাবলোর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, সো কতটুকু পর্যন্ত ওই টুলস লেভেলে যাওয়া যায় আর কি আর দিয়ে? আর দিয়ে যে আপনি লাস্টে যেটা দেখেন ডেভেলপিং শাইনি অ্যাপস, সো এই শাইনি অ্যাপসটাতে আপনার এত পরিমাণ ফ্লেক্সিবিলিটি পাবেন যদি আপনি সেরকম ভাবে প্রোগ্রামিংটা করতে পারেন, যে এটা পাওয়ার বিআই কে পার করে যাবে। আমি এটুকু বলতে পারি কনফিডেন্সের সাথে। আর পাওয়ার বিআই সুবিধাটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপস। সো আপনি ইজিলি কাজগুলো করতে পারতেছেন। কিন্তু সমস্যা হয়ে যাবে তখন যখন এই সেম একটা অ্যাপ আপনি আবার নতুন করে ক্রিয়েট করতে যাবেন, দেখা যাবে আপনি ভুলে গেছেন কোনটার সাথে কিসের কানেকশন ছিল, অনেক কিছু হুম। মিসিং হয়ে যেতে পারে। বাট প্রোগ্রামিং যেহেতু এটা, প্রোগ্রামিং হচ্ছে খুবই ডিফারেন্ট একটা জিনিস। এখানে লিখা আছে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ, সবকিছু লাইন বাই লাইন। সো এখানে ভার্সন কন্ট্রোলটা খুবই ইজি। আপনি অন্যের সাথে সেই সেম কোডটা শেয়ার করে দিলেন, সে জাস্ট অল্প কিছু টুইক করে সেম জিনিস রান করতে পারতেছে। পাওয়ার বিআই একটা পেইড সফটওয়্যার, ট্যাবলো একটা পেইড সফটওয়্যার, ওগুলো সবই পেইড। বাট আর কিন্তু পেইড না, এটা ফ্রি। সো ফ্রিলি অ্যাভেলেবল জিনিস আপনি যদি বেশি ইউজ করতে পারেন, আপনার এখানে স্টিক থাকা উচিত।
ভাইয়া দ্যাটস গ্রেট। পাওয়ার বিআই এবং ট্যাবলিউ তে এই সমস্যাটা আমি ফেস করেছি, মানে কোনটার সাথে কানেকশন গুলা মানে ওইভাবে করে মনে থাকে না, কিন্তু এখানে কি মানে কোড আকারে থাকবে, মানে ডেভেলপিং শাইনিয়ার্স যেটা হ্যাঁ, হ্যাঁ, এটা বললেন আর কি, হ্যাঁ। ইন্টারেস্টিং। বলছি আচ্ছা, তাহলে আমাদের কি এই আর প্রোগ্রামিংটা আলাদা করে ডিটেলস শিখতে হবে এখানে আরো, না এর মধ্যেই না, না, হয়ে না, যাবে? এটা এটা কোর্সের অংশ, আপনি এখানে কোর্সে শেখাবো আমি প্রথম মডিউলে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসেবে তো তারা সাধারণত পাইথনটা বেশ ভালো জানে বা এটাতে বেশ কমফোর্টেবল। তো সেদিক থেকে চিন্তা করলে তার আর এর উপরে কতটুকু জানার প্রয়োজন? বেসিক জানলে হয়ে যাবে নাকি এটার অ্যাডভান্স শিখলেও কাজে লাগতে পারে ইন ফিউচারে? আহ, আপনি অ্যাডভান্স শিখলে কাজে লাগতে পারে, এখানে অ্যাডভান্স শিখতে আপনাকে কষ্ট করতে হবে না, খুবই ইজি জিনিস। আপনি যদি, আচ্ছা, যেহেতু যারা এখানে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ জানেন, তাদের জন্য একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা এবং সেখানে অ্যাডভান্সে যাওয়া কোনো ব্যাপার না। হ্যাঁ এটা এটা ঠিক ভাইয়া। কারণ আমি হচ্ছে একই সাথে পাইথন এন্ড আর দুইটাই পারি, সো আপনারা পারবেন। ওকে ভাইয়া। আহ, তাহলে ভাইয়া আর দিয়ে মোটামুটি আমরা ট্যাবলো পাওয়ার পে এগুলাকে বাইপাস করতে পারবো, রাইট? যদি আর ভালোভাবে শেখা যায়। হ্যাঁ, শিওর, আপনার বাইপাস করতে পারবেন, তবে সময় লাগবে। এখানে হচ্ছে যদি আপনি এক্সপার্ট লেভেলে যেতে না পারেন, এক্সপার্ট না হওয়া পর্যন্ত আপনি আসলে ওইগুলোকে বাইপাস করে ফেলবেন, এটা বলা যায় না। আমি, হ্যাঁ, হ্যাঁ, আমি ওয়ার্ক ফ্লোতে চলে যাই, এগুলো নিয়ে কথা বলা শেষ হলে পরে আবার আমরা আসবো। সো আর এর ওয়ার্ক ফ্লোটা অ্যাকচুয়ালি আমরা স্ট্যাটিস্টিক্স এর ওয়ার্ক ফ্লো হিসেবে কল্পনা করতে পারি। আমরা প্রথমে হচ্ছে ডেটা কালেক্ট করে দেন, এইভাবে সামনের দিকে আগাই। তো স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাই, আমরা প্রথমে হচ্ছে ডেটা ইম্পোর্ট করি। সো আমরা যদি আমাদের সিস্টেমে বা প্রোগ্রামে ডাটা ইম্পোর্ট না করি, আমরা বাকি কাজগুলো কিভাবে করব? সো আমরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারি। পপুলার বিভিন্ন ডেটা সেট হচ্ছে সিএসভি ফাইল, এক্সেল ফাইল, এসপিএসএস ফাইল, স্ট্যাটা ফাইল, জেসন ফাইল, অথবা ডেটাবেস ফাইল যেগুলো আছে। সো আপনারা ওগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন আপনার ডেটা র্যাঙ্গলিং করবেন। এখন আর এ ডেটা র্যাঙ্গলিং করার কিংবা ডেটা ক্লিনিং যাই বলি না কেন, এই ডেটা ক্লিনিং বা ডেটা র্যাঙ্গলিং এর দুটো ওয়ে আছে, একটা হচ্ছে বেজ আর ওয়ে, আর একটা হচ্ছে টাইডিভার্স ওয়ে। আপনারা যারা পাইথন নিয়ে কাজ করেন তাদের অনেকে দেখবেন ফাইল থেকে ডেটা রিড করে, একটা কি বলে ফাংশন নেয়, ডেফ নেয়, দেন অনেক অনেক কিছু হাবিজাবি করে একটা কাজ করে, সিএসভি থেকে হয়তো ডেটা রিড করে। আর আর এর মধ্যেও আর হচ্ছে পান্ডাস দিয়ে একটা করে যে পিডি ডট রিড এক্সেল। সো এরকম আর কি, বেজ আর একটা ওয়ে আছে, দেন হচ্ছে একটা টাইডিভার্স ওয়ে। সো আমার সবসময় সাজেশন থাকে বেজ আর একটু কম ইউজ করে টাইডিভার্স ইউজ করা, কারণ টাইডিভার্সটা স্পেসিফিক্যালি ক্রিয়েট করা হয়েছে ডেটা নিয়ে যেন ইজিলি কাজ করা যায় সেই জন্য। সো আমরা সামনে আগেই ডেটা ভিজুয়ালাইজেশন, এখানেও বেস আর দেন ggplot2, যেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আর প্রোগ্রামিং এর। আমি যদি বলি যে আর প্রোগ্রামিং কিভাবে এত পপুলারিটি পাইলো অল্প সময়ের মধ্যে, ওইটার কারণ হচ্ছে এরকম কয়েকটা প্যাকেজ, টাইডিভার্স, ggplot, যেখানে হচ্ছে ggplot2 আছে, ডিপ্লেয়ার আছে, এরকম কয়েকটা প্যাকেজের জন্য আর এর পপুলারিটি অনেক বাড়ছে। সো এখানে যে গ্রাফগুলো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সবগুলোই ggplot দিয়ে তৈরি করা। আর এছাড়াও আছে প্লটলি, লিফলেট দিয়ে ম্যাপ তৈরি করা যায়, এবং এছাড়া আর অনেক অনেক কিছু আছে, অনেকগুলো প্যাকেজ আছে যে এই ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমাদের সামারাইজেশন থেকে শুরু করে হাইপোথেসিস টেস্টিং, মডেলিং, মেশিন লার্নিং সবকিছুই করা পসিবল। এখন এই লিস্টটা এত বড় যে আমি আসলে এখানে লিস্ট করার প্ল্যান করি নাই। আর ফাইনালি হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং এর কাজটা সবচেয়ে ইন্টারেস্টিং আমি বলবো, কারণ আমরা যেটা বলতেছিলাম যে আর প্রোগ্রামিং স্পেসিফিক্যালি ডিজাইন ফর স্ট্যাটিস্টিশিয়ানস, এবং তারা এটা একাডেমি এবং রিসার্চে বেশি ইউজ করে। সো দেখা যায় যে তাদের এখানে রিপোর্ট রাইটিং এর প্রয়োজনটা বেশি পড়ে। সো আপনি এখানে যখন প্রোগ্রামিং করবেন সেখানে একটা বিষয়ের সাথে পরিচিত হবেন অনেকে, সেটা হচ্ছে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। সো আর এর জন্য একটা মার্কডাউন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে আর মার্কডাউন। সো অনেকে লেটেকের সাথে পরিচিত থাকবেন, ওই লেটেক কিন্তু মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, রাইট? সো ওইটার মতোই সেম জিনিস, এখানে আর মার্কডাউন আছে, সেখানে আপনারা রিপোর্টের জিনিসগুলো লিখতে পারেন, সাথে কোডও থাকবে, কোডের আউটপুটও থাকবে, সবকিছুই থাকবে। এবং সেটাকে আপনি রেন্ডার করতে পারবেন হচ্ছে পিডিএফ এ, ওয়ার্ড ফাইলে, কিংবা এইচটিএমএল এ। এছাড়াও আপনি যখন একটা এইচটিএমএল ফাইল জেনারেট করবেন যেখানে হচ্ছে আউটপুট গুলো থাকবে, সেটা আপনি চাইলে ওয়েবসাইটে পাবলিশ করে লিঙ্কটা অন্যদের সাথে শেয়ার করে ফেলতে পারেন। এবং মাথায় রাখতে হবে এই সবগুলো কিন্তু ফ্রি,
সো আপনি যখন একটা জিনিসকে ধরেন HTML হিসেবে সেটাকে একটা rpubs.com এ আপলোড করে দিলেন, সেটা কিন্তু ফ্রিলি অ্যাভেলেবল। আপনারা কয়েকজন চাইলে এখন rpubs.com এ সার্চ দিয়ে দেখতে পারেন অন্যদের কোডগুলা, মানে অন্যরাও কাজ করে এখানে আপলোড করে রাখছে, অ্যাভেলেবল। আপনি চাইলে তাদের হোমওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক কিংবা প্র্যাকটিস কোড এসব কিছু ফ্রিলি অ্যাভেলেবল। আপনারা ওগুলো ওখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর তারপর হচ্ছে যেটা বলতেছিলাম, আর শাইনি ওয়েব অ্যাপ খুবই ইন্টারেস্টিং জিনিস, এবং এটা ইন্ডাস্ট্রি লেভেলের জিনিস। সো যারা হচ্ছে হেলথ সেক্টরে কাজ করতে চান, আমি এটার খুবই রিসেন্ট অ্যাপ্লিকেশন দেখছিলাম হচ্ছে আমাদের দেশে যখন কোভিড-19 আসছিল, তখন ওই টাইম, সরি আমাদের দেশে না, যখন কোভিড-19 শুরু হয়েছিল তখন তো ডেটা নিয়ে অনেক কাজ হচ্ছিল, তাই না? সো ইউএস এর একটা ইউনিভার্সিটির এরকম একটা বা ইয়ে দেখছিলাম, লাইভ সার্ভার দেখছিলাম আর শাইনি ওয়েব দিয়ে তৈরি করা। সেখানে হচ্ছে ইউএস এর বিভিন্ন ইনসিডেন্ট, কোথায় কতগুলো রিপোর্ট হচ্ছে, কিরকম ট্রেন্ড হতে পারে, কিসের কিসের কারণে হচ্ছে, এইগুলো দেখানোর জন্য একটা শাইনি অ্যাপ ক্রিয়েট করে রাখছে, সেটা ফ্রিলি অ্যাভেলেবল ছিল। সো ওইরকম বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময় ইনসিডেন্টে এইগুলো ফ্রিলি অ্যাভেলেবল, যেহেতু আপনার ওয়েব অ্যাপ হিসেবে তৈরি করতে পারেন, মানুষজন ড্যাশবোর্ডটা দেখতে পারে। কিন্তু পাওয়ার বিআই কিংবা ট্যাবলোতে যেহেতু এগুলো পেইড সফটওয়্যার, এগুলো কিন্তু এত বেশি লিমিটেশনস আছে, সো আপনি চাইলেই ফ্রিতে এরকম ডিপ্লয় করে রাখবেন সেটা পসিবল হয় না। আর হচ্ছে ফ্লেক্স ড্যাশবোর্ড, এই ফ্লেক্স ড্যাশবোর্ডটা আর শাইনি অ্যাপের মতোই, ওইখানে মানে রান টাইম হিসেবে, ইঞ্জিন হিসেবে শাইনি ইউজ করা হয়, সো ওইটা আরেক ধরনের ড্যাশবোর্ড, কোডিং স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আর ফাইনালি হচ্ছে স্লাইড ইউজ মানে তৈরি করা যায়, যে আমি আসলে একটা কোডিং, ফর এক্সাম্পল আমি একটা কোডিং ক্লাস নিতে চাচ্ছি, যেখানে জাস্ট আমি কোডগুলো দেখাবো এবং সাথে আউটপুট থাকবে। সো ওইরকম একটা ক্লাস যদি আমি স্লাইডে দেখাইতে চাই, আমি কি করতে পারি? এক হচ্ছে আমি কোডগুলো লিখতে পারি, স্ক্রিনশট নিয়ে নিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসে স্ক্রিনশটটা পেস্ট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমি সারিগান প্যাকেজ দিয়ে, এখানে প্যাকেজটার নাম হচ্ছে সারিগান, XARIGAN, এই প্যাকেজটা দিয়ে আমি স্লাইড ক্রিয়েট করতে পারি, যে আমি কোডগুলো লিখবো, আউটপুট গুলো অলরেডি জেনারেট হবে, সেটা অটোমেটিক একটা স্লাইড ক্রিয়েট হয়ে যাবে। সেই পুরো প্রসেসটা কিন্তু ফ্রি। সো এখানে যা যা আছে সবগুলো হচ্ছে রিপোর্টিং এর অংশ। আমরা যখন অ্যানালাইসিস করি তারপর রিপোর্ট করার জন্য এই কাজগুলো আমরা করতে পারি, বিভিন্নভাবে রিপোর্ট করার জন্য। সো এখানে যেহেতু অ্যাকচুয়ালি সব ধরনের কনভেনশন ইউজ করা হচ্ছে, কেউ যদি রিপোর্ট হিসেবে ওয়ার্ড ফাইল চায় সেটাও দেওয়া যাবে, কেউ পিডিএফ চাইলে সেটা দেওয়া যাবে, সে যদি ওয়েবসাইট চায় সেটা দেওয়া যাবে, সে যদি স্লাইড চায় সেটাও দেওয়া যাবে। সো এখানে অ্যাকচুয়ালি সবকিছু কভার হয়ে গেছে, রিপোর্টিং এর কাজটা শেষ। সো পাইথনে হয়তো এই জিনিসটা এত ইজিলি করা যায় না, হতে পারে অনেক বেশি কোড লেখা লাগতেছে। সো এখানে কিন্তু আসলে অল্প কোড লিখে কাজটা হয়ে যাচ্ছে। সো আচ্ছা, আমি এখন কিছু রুলস বলে নেই লাইভ ক্লাসের টাইমে, যেগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় শর্ট নোটস নিতে পারেন খাতায় কিংবা আপনাদের নোটপ্যাডে বা যে কোনো জায়গায়। এখন এইটা আমি সাজেস্ট করব, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ক্লাসগুলো অনেক লম্বা লম্বা হবে, পরবর্তীতে যখন আপনারা প্র্যাকটিস করতে বসবেন তখন হয়তো মানে রেকর্ডিং দেখবো, 2 ঘন্টা রেকর্ডিং দেখে খুঁজে বের করব কোথায় সেই প্রবলেমটা বা কোথায় কখন কথা বলছে, তখন হয়তো সেই ধৈর্যটা থাকবে না। তো এই জন্য আমি সাজেস্ট করব যে আমি যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলি যেটা আসলে কোডে নাই কিংবা স্লাইডেও নাই, হতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে, কেউ একটা কোয়েশ্চেন করলো যে এটা আসলে অ্যান্সারটা কোথাও লেখা পসিবল না, এই ধরনের জিনিসপত্র আপনারা চাইলে নোট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে মনে থাকে। আর একটা রুল হচ্ছে আপনারা প্লিজ মিউট করে রাখবেন, যদি কথা বলার সময় মানে কথা না বলেন সেক্ষেত্রে মিউট করে রাখবেন, কারণ দেখা যায় অনেক সময় ভুলে হয়তো আনমিউট করা আছে, তখন পিছন থেকে মানুষ চলে আসে, তখন অনেক কথা চলে আসে। আর ক্যামেরাটা সবসময় অফ রাখবেন, কারণ রেকর্ডিং এ দেখা যাবে যে ক্যামেরা চলে আসছে, আপনার ফেস দেখা যাচ্ছে। আর কোয়েশ্চেন করার থাকলে কোয়েশ্চেন গুলো আপনারা হচ্ছে চ্যাট বক্সে করবেন। আমার মানে আলাদা ডিসপ্লে আছে, সেখানে হচ্ছে আমি চ্যাটের এগুলো দেখি। সো এমন মনে করার কিছু নাই যে আমি চ্যাটের কোয়েশ্চেন গুলো দেখবো না, আমি দেখবো এবং সেটা দেখে হচ্ছে আমি আমার সুবিধা মতো সময় অ্যান্সার করে দিব। কারণ যখন আমি একটা টপিক কভার করব তখন হয়তো আমি যদি ওইটার অ্যান্সার দেই, ফ্লোটা নষ্ট হবে। সো ওই ফ্লোটার কথা চিন্তা করে আপনারা হচ্ছে কোয়েশ্চেন করে করবেন সবার লাস্টে, কিংবা চ্যাট বক্সে করে রাখবেন, যাতে হচ্ছে আমি এগুলো সিরিয়ালি অ্যান্সার দিতে পারি। কারো অ্যান্সারই আমি না দিয়ে ক্লাস থেকে চলে যাব না, সবার অ্যান্সারই দিব। আর যদি কোনো প্রবলেম ফেস হয় যে আমি আসলে অ্যান্সারটা জানি না, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে হোক বা গ্রুপে হোক সামহাও আমি অ্যান্সারটা দিয়ে দিব। সো এটা নিয়েও চিন্তা করতে হবে না। আর ফাইনালি ক্লাসে ফোকাস থাকতে হবে। যদি মানে এটা একটা কি বলবো, কমন প্র্যাকটিস হয়ে গেছে যে আমি ক্লাসে অ্যাটেন্ড করে বসে থাকবো,
এবং ফেসবুক চালাবো, অন্য কিছু করব, এই কাজটা করা যাবে না। ওই কাজটা করলে দেখা যাবে আসলে ওই টাইমটায় আপনি যদি অ্যাটেন্ড করতেন, লাইভ কিছু কোয়েশ্চেন করার সুযোগ থাকতো। লাইভ ক্লাসের মানে অ্যাডভান্স, মানে অ্যাডভান্টেজটাই এইটা, যে আমি লাইভে আসি, কোয়েশ্চেন করতে পারবো যদি কোনো কোয়েশ্চেন থাকে। এখন আপনি যদি এই সুযোগটা না নিয়ে এই টাইমে ফেসবুক চালান এবং পরবর্তীতে রেকর্ডিং দেখে নেব চিন্তা করেন, তাহলে কিন্তু এই লাইভ ক্লাসের সুযোগটা বা অ্যাডভান্টেজটা আপনি নিতে পারবেন না। সো ওইটা চিন্তা করে অন্তত এটা মাথায় রাখতে হবে যে ডু নট ক্রস ফেসবুক আর আদার ক্লাস ডিউরিং ক্লাস টাইম, ঠিক আছে? সো টু লার্ন এফেক্টিভলি আপনাদের কিছু জিনিস আমি টিপস বলি, যে ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি প্রথম দিকের ক্লাসগুলো বিশেষ করে আপনি যদি প্রথম একটা ক্লাস মিস করেন, ধরলাম 3 নম্বর ক্লাসটা মিস করছেন, আপনি 4 নম্বর ক্লাসটা নিশ্চিত থাকেন কিছু বুঝবেন না। কারণ আমি অনেক কিছুই বলবো, রেফার করবো যে থার্ড ক্লাসে এটা নিয়ে কথা বলছিলাম। এখন ফোর্থ ক্লাসে যদি আপনি থার্ড ক্লাসের ভিডিও না দেখে জয়েন করেন বা ক্লাস অ্যাটেন্ড না করে জয়েন করেন, আপনি আসলে ফোর্থ ক্লাসটা বুঝবেন না। সো একবার যখন আপনি একটা ক্লাস মিস করবেন, পরের একটা ক্লাসও আপনি বুঝবেন না। সো ওইটা মাথায় রেখে কাইন্ডলি রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করবেন। কোনো মানে কোনো ভুলে বা অন্য কোনো কারণে যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে অন্তত যত দ্রুত সম্ভব ক্লাস রেকর্ডিংটা দেখে নেবেন, যাতে অন্তত পরের ক্লাসে কি হয় সেটা বুঝতে পারেন। আর প্রতিদিন আমার রিকোয়েস্ট হচ্ছে যে প্রতিদিন হোক বা একদিন পর পর হোক, এই যে কোডগুলো দেখাবো আমি ক্লাসে বা যে লেকচারগুলো দিব, এগুলো একটু প্র্যাকটিস করবেন। অন্তত আধা ঘন্টা হোক বা 15 মিনিট হোক, জিনিসগুলো প্র্যাকটিস করবেন, জিনিসগুলো গুগলে সার্চ করবেন, নতুন কিছু হয়তো পাবেন যেগুলো আমি কোডে ক্লাসে দেখাই নাই। সো এই দুইটা জিনিস মাস্ট মাস্ট। আরেকটা হচ্ছে যে যে প্রবলেম গুলো হয়তো ফেস করবেন অনেক সময়, যে হয়তো ইনস্টল করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে। এখন আপনার যে প্রবলেম হচ্ছে, অন্য কারোরও সেম প্রবলেম হইতে পারে। এখন হয়তো সে একটু ইন্ট্রোভার্ট টাইপের, সে হয়তো জিনিসটা শেয়ার করতেছে না যে আমার এই প্রবলেম হয়েছে। এখন আপনার উচিত হবে, যদি কোনো একটা প্রবলেম আপনি ফেস করেন, গ্রুপে হোক বা ডিসকাশন সেকশন হোক, আমি বলে দিব ওই জায়গাতে আপনাদের প্রবলেমটা নিয়ে কথা বলতে হবে যে আমার এই প্রবলেমটা হয়েছে। তখন দেখা যাবে কি, আপনি যদি আমাকে পার্সোনালি না জানিয়ে একটা গ্রুপে জানান, তাহলে সেইখানে যে সলিউশনটা হবে সেটা দিয়ে অন্যরা উপকৃত হবে, যাদের অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হচ্ছে বাট ভয়ে ভয়ে বলে নাই। সো এটা হচ্ছে আরেকটা বিষয়। একটা কমিউনিটি তাহলে বিল্ড হবে, আমরা জানবো যে এই ভাইয়াটা এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতেছে, সেটা ভালো জানে, সে এটা অলরেডি কভার করছে। সো এইভাবে হচ্ছে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে পারবো। সো কমিউনিটি বিল্ড করলে আমাদের একটা গ্রুপ হবে, তখন হচ্ছে এই যে পিয়ার যে রিভিউ বা পিয়ার যে লার্নিং, এই জিনিসটা অনেক এফেক্টিভ হবে। আর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, ছোট করে বললে এখানে কি লেখা আছে যে শেয়ার হোয়াট ইউ হ্যাভ লার্নড উইথ আদার্স আফটার ইচ মডিউল। সো ফর এক্সাম্পল, প্রথম মডিউলে আমাদের হচ্ছে আর প্রোগ্রামিং বেসিক্স। সো বেসিকটা যখন আমরা শেষ করলাম 5-6টা ক্লাস করে, আপনার উচিত হবে এটা লিঙ্কডইনে হোক কিংবা ফেসবুকে হোক বা নিজেদের মধ্যে হোক, গ্রুপে হোক, আপনি শেয়ার করেন যে আপনি এই মডেলে কি শিখছেন। আপনি দু একটা লাইন রান দিয়ে বলেন যে হ্যাঁ এইটা আমি শিখছি, বা নতুন কিছু আছে কিনা সেটা আপনি শেয়ার করেন অন্যদের সাথে, যেটা আপনি শিখছেন। একটা স্ক্রিনশট শেয়ার করে বললেন যে এই সপ্তাহটা আমার অনেক ভালো হয়েছে, আমি এই জিনিসটা শিখছি। সো এইভাবে জিনিসটা শেয়ার করেন অন্যদের সাথে, পজিটিভিটি শিখতে, তাহলে হচ্ছে একটা নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ক্রিয়েট হবে। এটা কিন্তু কোনো অসুস্থ প্রতিযোগিতা না, এখানে কিন্তু কোনো জিপিএ 5 নেই যে সবাই জিপিএ 5 পাইছে আমি 4.5 পাইছি আমার খুব খারাপ লাগতেছে। এখানে কোনো মার্কিং করা হচ্ছে না কাউকে। সো আপনি শেয়ার করেন আপনি কি জানেন, সেটা দেখে অন্যরা উপকৃত হবে। সেও জিনিসটা শেয়ার করতে, মানে শেয়ার করার জন্য হইলেও 1-2টা লাইন হয়তো পড়বে। সো এইভাবে হচ্ছে লার্নিংটা আরো এফেক্টিভ হবে। আর লাস্টের দিকে হচ্ছে যে আপনি যখনই একটা সার্টেন লেভেল পর্যন্ত শিখবেন, এটা লাস্ট মডিউলের আগে হইতে পারে যে আপনি আসলে অনেক কিছু জানেন এখন, আপনার উচিত হবে আপনার ফিল্ডের, ধরেন আপনি টেক ফিল্ডে কাজ করেন, আপনার উচিত হবে টেক ফিল্ডের কোনো একটা ডেটা নিয়ে, সেটা ক্যাগেল থেকে হইতে পারে, সেটা আপনার কোম্পানি থেকে হইতে পারে, সেটা আপনার সিনিয়র কোনো ভাইয়ের থেকে হইতে পারে। আপনি ডেটাটা নিয়ে একটা কাজ করেন, আপনি কোনো রিসার্চ পেপার পড়েন, পড়ে দেখেন যে এই ডেটা নিয়ে আসলে কি প্রবলেম আগে রেজ হয়েছে বা কি হইতে পারে, আপনি এক্সপ্লোর করেন। এভাবে হচ্ছে আপনি প্রজেক্ট করেন, সেই জিনিসগুলোকে আপনি মার্কডাউনে লিখে তারপর রিপোর্ট আকারে শেয়ার করেন। লিঙ্কডইনে এটা অনেক হয়, প্রায়ই আমি দেখি অনেকে হচ্ছে প্রবলেম গুলো সলভ করে দেন হচ্ছে শেয়ার করে। তখন আমি এই জিনিসটা দেখি যে আসলে আসলে কি কি প্রবলেম মানে সলভ করছে আসলে এখান থেকে। সো প্রজেক্ট করলে আপনি
একদিকে হচ্ছে মেথড গুলো নিয়ে একটা আইডিয়া পাবেন, অন্যদিকে হচ্ছে আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হবে, পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে, যে এই লোকটা হচ্ছে এই জিনিসটা ভালো পারে, সে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্টিস্ট হইতে চায়, এরকম একটা ইমেজ তৈরি হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফিল্ডে, ডেটা সায়েন্স ফিল্ডে কিন্তু মানুষজন সার্টিফিকেট দেখে কিংবা ওই কি বলে আপনার কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে বা কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছে, এইগুলার চাইতে বেশি যেটা দেখে সেটা হচ্ছে এই লোকটা আসলে জানে কি, এই লোকটা কি আসলে কাজ করতে পারে কিনা, এই লোকটার কি এই ফিল্ডে থাকার কোনো আগ্রহ আছে কিনা। এইগুলা দেখে হচ্ছে এই ফিল্ডে কাজ পাওয়া যায়। তো আমাদের, আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, এখান থেকে প্রচুর মানুষ আছে স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের, প্রচুর মানুষ আছে কম্পিউটার সায়েন্সের, কিন্তু আসলে কতজন ডেটা সায়েন্সে যাচ্ছে? খুবই কম। কারণ একটা স্টেজ পরে সবাই এই আগ্রহটা ধরায় রাখতে পারে না, কিংবা সবাই আসলে এই প্রজেক্ট গুলা করে না। সো এই জিনিসটা আপনাদেরকে হচ্ছে পারসিস্টেন্ট থাকতে হবে সবসময়, আপনার যে উইলিংনেস সেটা দেখাইতে হবে অন্যদের মধ্যে, শেয়ার করতে হবে অন্যদের সাথে। এই ব্র্যান্ডিংটা না হইলে আপনি কাজ পাবেন না, কষ্ট হবে, পেতে হয়তো কষ্ট হবে। আর ফাইনালি আপনার হেলথ থেকে একটু সুস্থ থাকতে হবে। এমন করা যাবে না যে 3 দিন ধরে টানা পড়ে গেলাম, টানা পড়তে পড়তে দেখা যাবে যে আপনাদের চোখে ব্যথা করতেছে কিংবা কোমর ব্যথা করতেছে, অনেক ধরুন টানা ধরে বসে আছেন। তো এই ধরনের প্রবলেম হইলে কিন্তু আপনার লার্নিংটা এফেক্টিভ হবে না। টানা 3 দিন পড়ার পর 7 দিন বিছানায় শুয়ে থাকবেন। সো আপনাদের হেলথটাকে ঠিক রাখতে হবে। সো ফাইনালি হচ্ছে, we learn by looking for the answer to a question and not finding it than we do from learning the answer itself. So বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা, মানে আমরা শিখি কিভাবে, আমরা শিখি হচ্ছে ওই শেখার জন্য, কোনো একটা জিনিস জানার জন্য যে পথটা হাঁটি, ওই পথে হাঁটতে গিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু শিখি। আমরা যদি ধরেন ওই যে যেটা বলতেছিলাম শুরুতে, আমি কেন এআই এআই দিয়ে অ্যান্সার খুঁজে বের করাটা প্রেফার করি না, কারণ আমরা এআই তে যদি আমি কোনো একটা কিছু সার্চ দেই, সে আমাকে ডিরেক্ট অ্যান্সারটা বলে দেয়। বাট আমি যদি গুগল করতাম, কোন একটা ওয়েবসাইটে যাইতাম, সেখানে আমি সেই অ্যান্সারটার পাশাপাশি আরো অনেকগুলো ইনফরমেশন পাইতাম, যেটা আমাকে আসলে সেটা পেতে বাধা দিচ্ছে এআইটা। সো ওই জন্য হচ্ছে আমি বলি যে কোনো একটা কিছু খুঁজতে হইলে, জানতে হইলে আপনি স্ট্যাক ওভারফ্লোতে যান বা অন্য কোনো কিছুতে যান, বাট এআই ইউজ করবেন না। তো এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা। আর লয়েড আলেকজান্ডার হচ্ছে একজন আমেরিকান অথর। সো এখন আপনারা বলেন, আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোশ্চেন জিজ্ঞাসা ছিল যে আসলে আমাদের যে সিলেবাসটা এটা দিয়ে আমাদের মোটামুটি সবকিছু তো মনে হয় যে আর দিয়ে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিশেষ করে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস সবগুলো কি কভার হয়ে যাবে নাকি হচ্ছে আমাকে আবার নতুন করে হচ্ছে ইসের দিকে পাইথনের দিকে যাওয়া লাগতে পারে আর কি না না, অ্যাডভান্সের দিকে আপনাদেরকে হলে? পাইথনে যেতে হবে না, আপনি আরই থাকতে পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনি যে এই যে আর এর ইউজটা যে কথাটা বললেন যে এটা মেইনলি একাডেমিক পারপোজে ইউজ হয়, আর হ্যাঁ, পাইথনটা কোম্পানির ক্ষেত্রে ইউজ হয়। মেইনলি আমি স্টেট ব্যাকগ্রাউন্ডের, আরটা হ্যাঁ, মোটামুটি জানি, একটু অ্যাডভান্স লেভেলের জন্য এনরোল করছি। হ্যাঁ, কিন্তু যদি আমি কোম্পানি শিফট হতে চাই, সেক্ষেত্রে কি হ্যাঁ। পাইথনটা কি আমার অ্যাডভান্স লেভেলে জানা লাগবে নাকি আর দিয়ে কাজ হয়ে যাবে? না, আমি বলি, আপনি যদি আর অ্যাডভান্স লেভেলে জানতে পারেন, আপনি ইজিলি পাইথনে শিফট করতে পারবেন। কারণ দুইটার ইউজ কিন্তু প্রায় সিমিলার। আপনাকে ওখানে জাস্ট এক্সট্রা যেটা শিখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সেটা আপনার শেখা লাগতে পারে। ওইটা হচ্ছে খুবই, মানে অ্যাডভান্স লেভেলে যেতে চাইলে তখন হচ্ছে আপনি শিখতে পারেন। আদারওয়াইজ আপনি যখন পাইথন শিখবেন, আপনি সরি আর শিখবেন, আপনার জন্য পাইথনে শিফট করা ইজি হয়ে যাবে। আচ্ছা, হাসান ভাই, আমি আরেকটা, আপনি যদি একটু সুযোগ দেন, আমি আরেকটু কথা বলতাম আর কি। হ্যাঁ ভাই, বলেন। তো সেটা হইলো, এখানে আমি দেখতেছি আসলে অনেকের অনেক টাইপের কনফিউশন আছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নিয়ে, আর নিয়ে স্পেসিফিকলি। আমাদের আর শিখলে পাইথন শেখা লাগবে কিনা, পাইথন শিখলে আর শিখা লাগবে কিনা। দেখেন, আপনারা কিন্তু সবাই আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, দ্যাট মিনস প্রিভিয়াস আমাদের কোনো না কোনো কোর্স করছেন, তো আমাদের প্রিভিয়াস সব কোর্স কিন্তু পাইথন বেসড, ঠিক আছে? তো আর্টটা আমরা কেন অফার করতেছি আপনাদের? আর্টটা তো আপনাদের শেখানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন ক্যারিয়ারে গ্রো করতে পারেন। এখন একজন মানুষ যার সিভিতে লেখা আছে পাইথন আর নাই, আর আপনার সিভিতে সাপোজ লেখা আছে পাইথন প্লাস আর, অফকোর্স আমি যদি হায়ার করতে চাই, আমি দেখবো যে কার মাল্টিপল, মানে এখানে অনেক বিষয় আছে, যে যে স্কিলগুলো আছে আই শেপ, এগুলা কেউই পছন্দ করে না। মানুষ পছন্দ করে টি শেপের নলেজ, মানে আপনি একটা খুব ভালো হন আর বাকি অনেকগুলো স্কিল আপনার মধ্যে আছে। তো এইটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। ওকে, এই জন্যই কিন্তু আপনাদের এই কোর্সটা অফার করা।
এটা তো গিফট কোর্স, এই জন্যই তো আপনাদের ক্যারিয়ার গ্রোথের জন্যই তো এই কোর্সটা, তাই না? এটা তো আর ইন জেনারেল অন্যান্য কোর্সের মতো না, আপনাদের ক্যারিয়ার গ্রোথে যে হেল্প করবে এই কোর্সটা। ওকে। এবং আরেকটা কথা বলি, ইন্ডাস্ট্রিতে কি হয় একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে যে যদি আমরা মেশিন লার্নিং রিলেভেন্ট কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা পাইথন ইউজ করি, সি প্লাস প্লাস ইউজ করা হয়। এটস রিলেভেন্ট যদি কোনো কাজ করা হয়। তো স্পেসিফিকলি একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা টপিকের উপর বসে থাকে না কেউ। একটা বড় বড় কোম্পানিগুলা মাল্টিপল টাইপের কাজ হয়, মাল্টিপল টাইপের টপিক অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু অনেক টাইপের কাজ থাকে। তো দেখা যাচ্ছে যে স্পেসিফিকলি আর ডিজাইন করাই হয়েছে মূলত স্ট্যাটিস্টিক্যাল যে বিভিন্ন রকমের অপারেশন, এগুলো যেন ভালোভাবে ডিল করতে পারে। এই জন্যই আর এর যে মডিউলগুলো, এটা স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন হাইপোথেসিস টেস্টিং যে শুরু করে এই কাজের জন্য মেইনলি তৈরি করা হয়েছে। ওকে। আর পাইথন পাইথন মূলত ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিতে এআই এআই রিলেভেন্ট যদি কোনো ডেভেলপমেন্ট রিলেভেন্ট কাজ হন সেক্ষেত্রে কাজ করতেছেন, সেক্ষেত্রে আসলে পাইথনটাকে মানে ওইভাবে তৈরি করা হয়েছে। দুইটা টাস্ক কিন্তু আলাদা। আর ইন্ডাস্ট্রিতে যদি সবসময় আপনি একই টাইপের কাজ করবেন এমনটা না, আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস রিলেভেন্ট কাজও থাকতে পারে। তখন কি করবেন? তখন যেন আপনি আটকে না যান, বা আপনার ক্যারিয়ার, যে কোম্পানিগুলো আর কে প্রিফার করে দেখবেন যে জবের ক্ষেত্রে পাইথন অথবা আর আছে, মানে ওইখানে লেখা আছে, লকে থাকে মোস্ট অফ দ্য জবে। তো তখন আপনার সিভিতে যখন দুইটাই দেখবে যে আপনার মধ্যে দুইটাই আছে, অফকোর্স আপনি হচ্ছে যে বেশি প্রিভিলেজ পাবেন। ঠিক আছে? এই জন্যই বাট আপনারা দুইটাই শিখতে হবে। এটার একটা শিখলে আরেকটা শিখতে ম্যাক্সিমাম 20 থেকে 1 মাস সময় লাগবে। যদি ভালোভাবে শিখেন আরো কম সময় শেখা সম্ভব। তো দুইটা ভাইয়া, শেখা উচিত আমাদের। আমাদের এখন ক্যারিয়ার হয়ে গেছে হচ্ছে যে মানে এমন একটা মানে বর্তমান সময় যে জবের টিকে থাকাটা অনেক কঠিন। সো যত বেশি আমাদের মাল্টিপল স্কিল থাকবে তত ভালো আমাদের জন্য, যত বেশি নলেজ আমাদের থাকবে তত ভালো। সো সব ফিল্ডে এক্সপ্লোর করা উচিত আমাদের। ওকে। নট অনলি দ্যাট, এরপর আমরা ক্লাউডের কোর্স আপনাদের অফার করব, এবং ওইটাও এরকম গিফট থাকবে, আপনারা শিখেন। তো আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এগুলো কোর্স, এগুলো আমাদের ইন জেনারেল কোর্স না। ওকে। এটা এটা একটু মাথায় রাখতে হবে। তো থ্যাংক ইউ আসাম ভাই। হ্যাঁ, ক্লাউডের গিফট কোর্সটা কবে আসতে পারে? এটা আমরা এখন জানি না, এটা এই কোর্সের সাকসেসের উপর ডিপেন্ড করবে, কারণ আমরা টাকা খরচ করে আপনাদের উপর ইনভেস্ট করব, যদি সেখান থেকে আউটপুট না পাই তাহলে এটা বাদ। যদি আপনারা ভালো আউটপুট দেখাতে পারেন, এটা না আরো 10টা কোর্স আমরা নিয়ে আসবো, আপনাদের ফ্রিতেই দিব, সমস্যা নাই। ওকে, ভাইয়া যে কথাগুলো বলছে মানে আমার মাথায় ছিল, বাট এগুলো যে বলা উচিত আমি কখনো রিয়েলাইজ করিনি। কারণ ওই যে যেটা বললাম, আমি হচ্ছে যখন আর শিখছি তারপরে পাইথন শিখে নিছি, জাস্ট টিকে থাকার জন্য, জাস্ট এটুকুর জন্যই। কারণ পরে দেখলাম যে যারা এমএল নিয়ে যখন কাজ করতে গেলাম, যে সবাই আসলে এমএল নিয়ে কাজ করতেছে, তখন দেখলাম যে এখানে সবাই পাইথন ইউজার। আর এর মধ্যে দেখা যাচ্ছে যে এটার কোনো তেমন রিসোর্স নাই। কিন্তু যখনই আমি স্ট্যাটে ফিরে আসি, কোনো একটা মেথড ইউজ করতে যাচ্ছি, ইনফারেন্সিয়াল কোনো মেথড, মানে হাইপোথিসিস টেস্টিং এর, তখন দেখা যাচ্ছে যে পাইথনে এটা খুবই বাজে, পাইথনে তেমন কোনো টুলস নাই। সো এক একটা এক এক সময় আমার ইউজ করতে হচ্ছে। দুইটাই কিন্তু আমি পারি, আমার দুইটাই ইউজ করা লাগতেছে সবসময়। এবং আমি এখন অন্যান্য বেশ কিছু টুলস শিখতেছি। এই সো জন্য আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন। হ্যাঁ, মানে সবসময় আপডেটেড থাকতে হয়, আপডেটেড না থাকলে আসলে এই ফিল্ডে টিকে থাকাটা কঠিন হবে। এটাই আসলে মেইন জিনিস। সো ভাইয়ার মানে ইনিশিয়েটিভটা খুবই ভালো, খুবই ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। যে উনি একই সাথে মানে কিভাবে আসলে সিভিটা এনরিচ করা যায়, কিভাবে স্ট্যান্ড আউট করা যায় অনেকের মধ্যে, সেই বিষয়টা হচ্ছে ভাইয়া রিয়েলাইজ করতে পারছে এবং সেটা মানে ইমপ্লিমেন্ট করতেছে আসলে। এটা কিন্তু এখন হয়তো অনেকে ফিল করতেছে না, বাট লং রানে গিয়ে হয়তো, লং রান মানে কি খুব বেশিও না, 6 মাস বা 7 মাসের মধ্যে হয়তো অনেকে রিয়েলাইজ করতে পারবে যে সে আসলে কতটুকু আগায় গেছে অন্যদের চায় যেতে। এবং সবাই হয়তো এখানে রেজুমি বা সিভি তৈরি করে রাখছেন। তো আমি বলবো যে আপনারা হচ্ছে যখন কিছুটা শিখবেন, আপনাদের সিভিটা একটু আপডেট করবেন। এবং সার্টিফিকেট কোর্স শেষে অবশ্যই সবাই পাবেন। তবে তবে এই সার্টিফিকেটের জন্য বসে না থেকে কোর্সটাকে মানে কোর্স থেকে শেখার প্রতি একটু আগ্রহটা বাড়াইতে হবে। অ্যাটলিস্ট বেসিকটা শিখেন, যেন পরবর্তীতে কাজ চালানোর মতো নলেজটা অ্যাটলিস্ট আপনার মাথায় থাকে। নইলে বিপদে পড়ে যাবেন। হয়তো দেখা গেল যে আপনি বললেন আপনি আহ, মানে পারেন, বাট পরে যদি আপনি না পারেন, কিংবা একটা স্কিল টেস্ট যদি হয় সেখানে যদি আপনি না পারেন, তখন একদিকে যেমন আপনার ক্ষতি হবে, তেমনি এই যে সার্টিফিকেটটা আপনি দেখাচ্ছেন তাদের মধ্যে একটা মানে খারাপ আইডিয়া পাবে যে এখান থেকে যারা শিখে তারা আসলে পারে না। তো ওই কাজটাও করা যাবে না, আপনাদেরকে অ্যাকচুয়ালি শিখতে হবে।
ঠিক আছে, অ্যাকচুয়ালি শিখতে হবে এবং প্রজেক্ট করতে হবে যাতে করে এই জিনিসটা এফেক্টিভ হয়, আপনি যেন আসলে কাজ করতে পারেন। আপনাদেরকে লাখ লাখ টাকা বেতন দিবে এই কারণে না যে আপনার সার্টিফিকেট আছে, এই কারণে দিবে কারণ আপনি অ্যাকচুয়ালি কাজ করতেছেন, তাদেরকে একটা রেভিনিউ এনে দিচ্ছেন কোন একটা কোম্পানিকে। তো সেই জন্য হচ্ছে আপনি লাখ টাকা বেতন পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। তো এটা চিন্তা করেই শিখতে হবে। আচ্ছা ভাই, আরেকটা আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো আহ, হ্যাঁ ভাই। আমরা আপনি তো কয়েকটা প্রজেক্ট দেখাবেন, এরপরে আপনার ফাইনাল নতুন আমরা যে ডাটা সেট প্রোভাইড করব, ওই ডাটা সেটের উপর যদি তারা নতুন করে অ্যানালাইসিস করে যদি আমাদের প্রজেক্ট সাবমিট করতে না পারে, আমরা কিন্তু সার্টিফিকেট দেবো না। যদি এই কোর্স থেকে একজন সার্টিফিকেট পায়, একজন কমপ্লিট করে সব অ্যাসাইনমেন্ট প্লাস সব প্রজেক্ট, সেই সার্টিফিকেট পাবে, সবাইকে আমরা দিব না। এটা যদি 5 জন পায় 5 জন, 10 জন পেলে 10 জন। সো আমাদের আহ, মানে সার্টিফিকেট দিয়ে আমাদের কোয়ালিটি নষ্ট করবো না আমরা। এটাই, এটা হচ্ছে ভালো কথা, কারণ আমি যেটা বলবো যে সার্টিফিকেট জাস্ট ঘন ঘন দিয়ে গেলাম, বাট তারা পরে গিয়ে একটা মিসকনসেপশন ক্রিয়েট হবে অন্যদের মধ্যে, রিক্রুটারদের মধ্যে। তো তারা জানবে যে এখান থেকে যারা শিখে আসে তারা কিছু পারে না, তো এরকম হওয়া যাবে না, কিছু পারতে হবে। এবং যারা পারবে তাদেরকে আসলে সার্টিফিকেট দেওয়া উচিত। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা প্রিডিকশন করতে যাই, সেই প্রিডিকশনটা যদি হচ্ছে মানে কোনো রেভিনিউ প্রিডিকশন হইতে পারে অথবা যে কোনো কিছু হইতে পারে, তো সেটা কি আমরা সবসময় কি টাইম সিরিজ দিয়ে প্রিডিকশনটা করব নাকি টাইম সিরিজ ছাড়াও প্রিডিকশন করা যায়? যদি টাইম সিরিজ ছাড়া করা যায়, ওই হ্যালো। ইউসারের যে প্রিডিকশনটা আসে আর কি। ভাই, ওনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি, উনি হয়তোবা বলতেছে যে সেলস ডাটার উপর বেচ করে হ্যাঁ উনি হয়তোবা বলতেছে যে যদি ফিউচারে কতটা সেলস হবে। এটা ওনার আসলে মেইন, আমার মনে হয় যে ওনার মেইন কনসেপ্টে একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে যে যখন আপনি টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করবেন বা যেভাবে কোশ্চেন করছেন, তো হুম। তখন আপনাকে অফকোর্স টাইম টাইমটা আসলে একটু ইম্পর্টেন্ট। টাইমটা একটা ইউনিট হিসেবে কাজ করে, ঠিক আছে? তো যেহেতু টাইম একটা ইউনিট হিসেবে কাজ করে, সো দ্যাট আপনাকে এই টাইমের যে ইন্টারভেল, সেটা পার ডে হইতে পারে, পার উইক হইতে পারে, পার মান্থ হইতে পারে। তো আপনাকে সেই হিসাবেই সেটা হতে পারে স্টেশনারি, হতে পারে নন স্টেশনারি ডাটা। আচ্ছা, স্টেশনারি কি নন স্টেশনারি কি এটা হয়তোবা মাঝে মাঝে আপনারা শিখবেন, এই কোর্সের মাঝে হয়তোবা শিখে যাবেন। তো স্টেশনারি হোক নন স্টেশনারি হোক, ডাজেন্ট ম্যাটার। আপনার সেখানে যে কোনো ট্রেন্ড থাকতে পারে, সিজনাল ট্রেন্ড অথবা হচ্ছে সাইকেলিক বা যে কোনো ট্রেন্ড থাকুক না কেন, আপনাদের মেইনলি কাজ হবে ডেটের রেসপেক্টে, কোন ডেটে কি হয়েছে, তারপর বেস করে ফিউচারে কি হইতে পারে। ওকে, সো দ্যাট অফকোর্স আপনাকে টাইমের উপর বেস করেই কাজটা করতে হবে। তো আপনি 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, এটা তো ডেট তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, তাই না? একটা ইম্পর্টেন্ট একটা ফিচার। সো অফকোর্স আপনাকে ডেটের উপর বেস করেই কাজ করতে হবে। এর জন্য আপনি অনেক টাইপের মডেল আছে যারা আসলে এই ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে, যেমন অ্যারিমা আছে, তারপর অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ আছে, তারপর সিজনাল আছে, প্রফিট আছে। আর যদি আপনি ডিপ লার্নিং এ যান তাহলে হচ্ছে এলএসটিএম আছে। হ্যাঁ, এলএসটিএম, জিআরইউ, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এগুলো দিয়ে এই ধরনের টাইম সিরিজ রিলেভেন্ট কাজ করা যায়। ওকে, আপনি এগুলো নিয়ে যদি সার্চ করেন আপনি বুঝতে পারবেন, আই বিলিভ। হ্যাঁ, মানে প্রেডিকশন যেহেতু উনি বলতেছে, সেক্ষেত্রে ফরকাস্টিং বলি বা প্রেডিকশন বলি, সেক্ষেত্রে টাইম তো রিলেভেন্ট অবশ্যই। আরেকটা হচ্ছে যে যদি টাইম ছাড়া চিন্তা করেন, তো আপনার কাছে শুধুমাত্র ধরেন মানুষটা আহ কি বলে, সবচেয়ে ইজি এক্সাম্পল কি, যে ডায়াবেটিক্স হবে না, আছে নাকি নাই, ওইটা প্রেডিক্ট করা। বা মানে মূল মূল কথা হচ্ছে ওইটা হচ্ছে প্রেডিকশন রিলেটেড, সেখানে টাইম নাই, ওইটা অন্য জিনিস। So, এবং দুইটার মেথড কিন্তু ডিফারেন্ট, দুই জায়গায় দুই ধরনের মেথডোলজি ইউজ হবে। এক জায়গায় আমাদেরকে টাইম সিরিজের মেথড ইউজ করতে হবে, অন্য জায়গায় আমাদের ক্রস সেকশনালের মেথডোলজি ইউজ করতে হবে। এই বিষয়গুলো কোর্সের মাঝখানে থাকবে, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট। এগুলো যখন মানে হয়তো মেশিন লার্নিং এ যখন শিখছেন সবকিছু শিখে গেছেন, কিন্তু আন্ডারলাইং অনেক বিষয় আছে যেগুলো আসলে স্ট্যাট থেকে গেলে বুঝতে সুবিধা হয়, এবং সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা ডিজাইন করা। কোশ্চেন ছিল, আর তো অনেক হেভি একটা সফটওয়্যার, এটা কি আপনার ওয়েবে কোনো ভাবে কোডিং করে কোনো ওয়ে আছে নাকি আমাদেরকে এটাকে ল্যাপটপে ইনস্টল করতেই হবে? হ্যাঁ, ইন্টারেস্টিং, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। তো যাদের কম্পিউটারের মানে কনফিগারেশন খুব একটা হাই না, আর আচ্ছা প্রথমে যেটা বললাম সেটা বলি, আর কিন্তু হেভি সফটওয়্যার না, আর হেভি সফটওয়্যার না, আর খুবই হালকা। এখানে আপনার রিকোয়ারমেন্টও খুব বেশি হেভি না। অ্যানাকোন্ডা ইনস্টল করতে গেলে কিন্তু প্রচুর রিসোর্স খায় পাইথনে আর কি, বাট আর এত কিছু লাগে না। আপনার আর স্টুডিও এবং আর দরকার, এই দুইটাই, এর বেশি কিছু লাগে না।
এখন হয়তো আমি জানি না, মনে হয় এখন অনেক লাইট করছে, বাট 2018 যখন আমি ফার্স্ট ইউজ করছিলাম তখন অনেক হেভি ছিল এটা, 2018 আচ্ছা আচ্ছা, হতে পারে, এটা ডিপেন্ড করে কম্পিউটার কনফিগারেশন বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে যেটা বলতেছিলেন এটা ওয়েবসাইটে ইউজ করা যায়, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবে ইউজ করা যায় আমার যতটুকু মনে পড়ে। ওখানে হচ্ছে আপনারা ওয়েবে ইউজ করতে পারবেন। ওখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে একদম সেম টু সেম আর স্টুডিওর মতো এনভায়রনমেন্ট চলে আসে। এটা দেখাবো, আপনি যেহেতু বললেন, আমি সামনের দিন যখন দেখাবো সেখানে হচ্ছে এই জিনিসটা দেখাই দিব যে কিভাবে আসলে করতে হবে। আচ্ছা, ভালো কথা। এখানে যেহেতু চলে আসছি, আর স্টুডিওর নাম কিন্তু চেঞ্জ করছে। আমাদের টুলটার নাম চেঞ্জ করে নেয়, বাট যে কোম্পানিটা এটা ডেভেলপ করে এবং মেনটেন করে তারা হচ্ছে তাদের কোম্পানির নাম চেঞ্জ করছে। তারা এখন নিজেদেরকে পজিট বলে। পজিট, এটার নাম আগে ছিল আর স্টুডিও। সো এখানে হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করলে আচ্ছা ভাইয়া, এই আপনার একাডেমিক বা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আর এর জনপ্রিয়তাটা বেশি হুম, পাইথনের থেকে, এটা অনেক জায়গায় শুনছি বা আপনিও আজকে বললেন। এটার কারণটা কি? মানে ডেটা ভিজুয়ালাইজেশন অথবা অ্যানালাইসিসের পরে যে আফটার অ্যানালাইসিস রিপোর্ট অথবা আউটকাম যেটা, সেটা কি পারফেক্ট আসা, মানে কি কারণে আসলে পাইথনের চেয়ে বেশি আর এর জনপ্রিয়তাটা এই এই সেক্টরে, এটা একটু যদি। ফার্স্ট অফ অল, আর হচ্ছে লো কোড। আপনার পাইথনে যে জিনিসটা, ধরেন আমি একটা হাইপোথেসিস টেস্ট করতে চাই, পাইথনে আমাকে হয়তো অন এভারেজ প্রথমে আমাকে একটা মডিউল ইম্পোর্ট করতে হবে, তারপরে ডেটা ইম্পোর্ট করতে হবে, ডেটা ক্লিন করতে হবে, দেন হচ্ছে ওই মডিউলটাকে একটা কোনো কিছু একটাতে ফিট করতে হবে, সেখানে ডাটা ফিট করতে হবে, দেন সামারি ফিট করতে হবে, সামারিটা শো করতে হবে। সো অনেকগুলো লাইন আমাদেরকে লিখতে হইলো। আর সুবিধাটা হচ্ছে একটা লাইনে আমি ডাটা রিড করব, আর একটা লাইনে আমি অ্যানালাইসিসটা করব, শেষ। সো হাইপোথিসিস টেস্টের এতগুলো লাইন না নিয়ে আমি দুইটা লাইনে করে ফেলতেছি। কেন আমি এই দুইটা লাইনে না করে পাইথনে যাব? এবং আরেকটা বিষয় হচ্ছে, মেথড গুলো অ্যাকচুয়ালি আসে থেকে স্ট্যাটিস্টিক্স থেকে আসে। তো স্ট্যাটিস্টিশিয়ানরা করে কি, এই জিনিসগুলোকে আর এ কোড করে। বিকজ আর এ কোডিংটা স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। এখানে অলরেডি অনেক বিল্ট ইন ফাংশন থাকে যেগুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য ফ্রেন্ডলি। তো যে কারণে দেখা যায় তারা প্যাকেজগুলো ডেভেলপ করে আর এ। সো যখন অন্যান্য স্ট্যাটিস্টিশিয়ানরা বা যারা ডেটা নিয়ে কাজ করে তারা যখন কাজ করতে যায়, তারাই ওই প্যাকেজটাকে ইউজ করতে চায়। এখন ওই প্যাকেজটা যেহেতু স্পেসিফিক্যালি আর এর জন্য ডিজাইন করা, প্যাকেজগুলো কোথায় পাওয়া যায়? প্যাকেজগুলো হচ্ছে এই যে এখানে পাওয়া যায়। আমি কিন্তু ইন্টারফেসে আছে এখন, এটা কিন্তু আর স্টুডিও। তো এটা হচ্ছে আর স্টুডিওর ওয়েব ভার্সন। আর এটা হচ্ছে, আমি যদি আমার কম্পিউটারটা ওপেন করি, এটা হচ্ছে আমার কম্পিউটারের ভার্সন। সো দুইটা একদম সেম। দুইটা সেম থাকবে, আমি হয়তো থিমটা চেঞ্জ করে রাখছি সেই জন্য। আগেরটা কি ওই যে পাইথনের কোল্যাব যেটা ওয়েব ভার্সন, ওই ওই রকম? আর এর এইটা, অনেকটা 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 আর এর এইটা, অনেকটা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, গুগল কোলাবের মতো একটা ভার্সন বলা যায়। এটা হচ্ছে আর এর। আর এটা হচ্ছে আমার কম্পিউটারের ভার্সনটা। তো এখানে আমার কিছু কোড আছে, জুম ইন করা অনেক। ব্ল্যাক থিম ইউজ করছি আমি। থিম গুলো এখান থেকে চেঞ্জ করা যায়। তো এগুলা আগামীকালকে হচ্ছে ডিটেলসে দেখাবো, আজকে খুব ডিটেলসে না চাই। যেটা বলতেছিলাম, কেন মানুষ পাইথন বা অন্যগুলো বাদ দিয়ে আর করতেছে, প্রথমত আমার লো কোড, দ্বিতীয়ত হচ্ছে ইজি টু অ্যাক্সেস অন ডিফারেন্ট মেথোডোলজিস। যখনই কোনো একটা নতুন মেথড ক্রিয়েট করা হয়, সেটা ক্রিয়েট করা হয় আর এর জন্য। এখন সেটা যখন 3-4 বছর বা 5 বছর পর ওয়াইডলি ইউজড হয়, অন্যান্য অথররা বা অন্যান্য স্ট্যাটিস্টিশিয়ানরা যখন সেই মেথডটা ইউজ করে তাদের পেপারে, রিসার্চ পেপারে, আস্তে আস্তে তখন অন্য যে পেইড সফটওয়্যার গুলো আছে যেমন এসপিএসএস কিংবা স্টাটা, তখন তারা তাদের সফটওয়্যারে সেইগুলো ইন্টিগ্রেট করে। সো যে কোনো মেথড প্রথমেই আসে আর এ, তারপরে সেটা অন্যান্য পেইড সফটওয়্যারে যায়। এবং পেইড সফটওয়্যার গুলো শুধুমাত্র সেই মেথড গুলাকেই নেয় যেই মেথড গুলা ওয়েল এস্টাবলিশড। সো এইভাবে হচ্ছে আস্তে আস্তে জিনিসগুলা পেইডে যায়, তার আগে কিন্তু আমাদের কাছে অ্যাক্সেস থাকে হচ্ছে আর এ। এই জন্য হচ্ছে আরটা পপুলার হয়ে গেছে স্ট্যাটিস্টিশিয়ানদের মধ্যে। এবং একাডেমিতে এটার জনপ্রিয়তাটা এত বেশি, কারণ ইজিলি অন্যান্য অথররা এটা ইউজ করতে পারতেছে এখন। কারণ অলরেডি যখন একটা রিসার্চ আপনি কোথাও পাবলিশ করতে চান, আপনি সেখানে 6 মাস, 5 মাস, অনেক ক্ষেত্রে দেখা যায় 1 বছর ওয়েট করতেছেন সেটা কখন পাবলিশ হবে সেটার জন্য। এখন ধরেন সেটা পাবলিশ হইলো, হওয়ার পরে আপনি যে মেথোডোলজিটা প্রপোজ করছেন সেটা যদি কেউ ইউজই করতে না পারে, আপনার সেই পেপারটা তো কোনো সাইটেশনই পাবে না, রাইট?
সো সেই সাইটেশন পাওয়ার জন্য ওই অথররা এমন কোনো একটা ওয়ে বাইছা নেয়, সিলেক্ট করে, যে ওয়েটা আসলে অন্যদের জন্য অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাক্সেসেবল। এখন তারা তো পারে না এসপিএসএস কিংবা স্টার্টার সাথে যোগাযোগ করে বলতে যে ভাইয়া আপনারা আমাদের মেথডটা অ্যাড করেন আপনাদের অপশনে। সো তাদেরকে কোনো একটা ইজি ওয়ে বেছে নিতে হয়েছে, যে ওয়েতে আসলে তাদের এই মেথডটা অন্যদের কাছে অ্যাক্সেসিবল হবে ইজিলি। সো তারা এই জন্য আর কে বেছে নিচ্ছে, বিকজ আর লো কোড, ইজিলি লেখা যায়, বিভিন্ন কোড প্রোগ্রাম প্যাকেজ এগুলো ইজিলি লেখা যাচ্ছে এবং লিখে পাবলিশ করে দেওয়া যাচ্ছে, অন্যরা তখন সেটা ডাউনলোড করতে পারতেছে। কারণ আমি যদি নতুন একটা মেথড চাচ্ছি যে তারা ইউজ করছে, সেটা আমি এখানে ইনস্টলে ক্লিক করে প্যাকেজের নাম লিখবো, ওই প্যাকেজটার নাম লিখবো, লিখে ইনস্টলে ক্লিক করবো, হয়ে গেল, দ্যাটস ইট। মেথডটা এখন আমার কম্পিউটারে অ্যাভেলেবল, আমি এখন চাইলে সেটাকে ইউজ করতে পারি। সো ডেটা সায়েন্স অল্প সময়ের মধ্যে গত কয়েক বছরে এত ইভলভ হইতে পারছে বিকজ অফ দিস ওপেন সোর্স সফটওয়্যার। এগুলো যদি না থাকতো এত অল্প সময়ের মধ্যে কখনোই এত বেশি গ্রো করতে পারতো না। সো দ্যাটস ইট, খুবই সিম্পল, এই কারণগুলোর কারণেই কিন্তু এটা কিন্তু পপুলার হয়ে গেছে। ভাইয়া, আচ্ছা, আর এর উপরে আমাদের কয়টা ক্লাস থাকবে? আর এর উপরে কতগুলো ক্লাস থাকবে এটা একটু আমি গুনে দেখি। আমার মনে হয় 22টা থাকার কথা। এখানে হচ্ছে 7, তারপর 4 হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা ক্লাস, ইয়েস। আর তারপর হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত কভার করবেন নাকি ইন্টারমিডিয়েট? এখানে যদিও লিখা আছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, তবে অ্যাডভান্স এর পরেও আরো অ্যাডভান্স আছে, সো এটাকে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট বলা যায়। আচ্ছা আচ্ছা। কারণ আসলে তো অ্যাডভান্স বলতে গেলে যেই অ্যাডভান্স আসলে হয়ে যায় আমাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডভান্সড, আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। সো এই ডিফারেন্সটা থেকে যায়, আসলে ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু জিনিস দিয়ে হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে এগুলো দিয়ে হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আরো এক্সট্রা অনেক জিনিস লাগে। এখন এত এক্সট্রা জিনিস হয়তো আপনাদের লাগবে না, তবে এখানে যতটুকু দেখানো হয়েছে তারপরে আপনারা চাইলে নিজেরা নিজেদের মতো আগাইতে পারবেন। So আমি ততটুকুই দেখাইছি, তারপরে অন্তত আপনারা নিজেদের নিজেদের মতো আগে যেতে পারবেন সামনে। তো এই বেসিকটুকু অন্তত আপনাদের সবার ক্ষেত্রে কমন পড়বে, এই জন্য হচ্ছে আমি এগুলো সিলেক্ট করে রাখছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, ওই যে লিনিয়ার ইকুয়েশন সলভ করা, তারপরে ওই আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে না, যে পাইথনে কিছু মডিউল গুলো দিয়ে করা যায়, ওই যে সলভ বাই বিপি, সাইপি সাইপি নামপি, হুম এগুলো দিয়ে, ওগুলো হুম কি হুম। আর দিয়েও করা যায়? হ্যাঁ, আর দিয়ে করা যায়। আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, একদম লাইভ দেখাই দিই। আমি একটা বিল্ট ইন ডেটা সেট নিচ্ছি, যেটার নাম হচ্ছে ধরেন এমটি কার্ডস। এটা আর এর ভেতরেই আছে। এটা হচ্ছে আমাদের ডেটা সেটটা, দেখা যাচ্ছে তো নাকি? সো এটা হচ্ছে আমাদের ডেটা সেটটা, এগুলো হচ্ছে কলামের নাম এবং এটা হচ্ছে রো এর নাম। এটা যদি আমি ইগনোর করি, আমাদের কাছে এই কলামগুলো আছে। এমপিজি মানে হচ্ছে মাইল পার গ্যালন, সিওএল মানে হচ্ছে সিলিন্ডার মেবি, এগুলো হচ্ছে গাড়ির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আর কি, ঠিক আছে? তো আমি এখান থেকে র্যান্ডমলি দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করি, মানে সিলেক্ট করি, একটা হচ্ছে এমপিজি আর একটা হচ্ছে ডিআইএসপি। আমি যদি ডিআইএসপি কে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিন্তা করি, আমি ভাবতেছি যে আমি এটাকে প্রেডিক্ট করব বেসড অন এইটা এমপিজি। সো আমাকে একটা এখন লিনিয়ার রিগ্রেশন ফিট করতে হবে, রাইট? আমার কাছে দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট একটা একটা ইন্ডিপেন্ডেন্ট। সো এটা জাস্ট আমি ছোট কিভাবে আর ছোট সেটা দেখানোর জন্য বলতেছি। আমি লিখতেছি সামারি এলএম, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট কোনটা, এমটি কার্স, সরি, ডিপেন্ডেন্ট হচ্ছে ডিআইএসপি ডিসপ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এমপিজি, তারপর ডেটা সেটের নাম হচ্ছে এমটি কার্স, রাইট? রান। সো আমার মডেল চলে আসছে, এটা হচ্ছে আমাদের মডেলের এস্টিমেট। আমাদের আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.709, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.709, আর মাল্টিপল আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.7183। সো ইয়া, এটা খুবই লো কোড। যদি ইনফরমেশন এখানে কম মনে হচ্ছে, চাইলে এখান থেকে এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু পাওয়া যায়। পাইথনে যে আউটপুটটা আসে স্ট্যাটস মডেল দিয়ে, ওই আউটপুটটা হচ্ছে সেম টু সেম অ্যাজ স্টাটা। স্টাটাতের যেরকম আউটপুট আসে, পাইথনের স্ট্যাটস মডেল প্যাকেজটা দিয়ে সেম আউটপুট আসে। আবার আপনি যদি অন্য কোনো প্যাকেজ ইউজ করেন পাইথনে, সেখানে হয়তো অন্যরকম আউটপুট আসবে। সো এখানেও কিছু প্যাকেজ আছে আর এর আউটপুট জানার জন্য, মডেলের আউটপুট জানার জন্য।
সো ওই আউটপুটটা ভ্যারি করবে, যে কি কি আমি দেখতে চাচ্ছি সেগুলো হচ্ছে আমি আমার মতো করে জানতে চাইতে পারি। সো এখানে আমাকে এইগুলো দেখাচ্ছে। আরো ওয়ে আছে যেখানে হচ্ছে আমি আরো এক্সট্রা ইনফরমেশন পাবো বা কম ইনফরমেশন পাবো। যেমন আমি যদি শুধু এইটুকু রান দিতাম সামারি বাদ দিয়ে, তাহলে আমাকে শুধু এই কোএফিসিয়েন্ট গুলো দিত, দেখাইতো আর কি। তো এগুলো হচ্ছে সেম এজ এটা। So আমি কি ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। আমরা যেমন থিওরিটিক্যালি যে এগুলো করছি, যেমন রিগ্রেশনের মডেল, তারপরে দিয়ে এই যেমন বেজিয়ান থিওরি অথবা আরো অন্যান্য যে এগুলো আমরা যেগুলো থিওরিটিক্যালি করছি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এরকম ভাবে ইউজ করি নাই। কিন্তু এগুলো থিওরিটিক্যালি দিচ্ছি, কিন্তু আসলে ওগুলোর কাজ হয়। এটা মেশিন লার্নিং এ বলেন, তারপরে এটা বিভিন্ন ধরনের কোরিলেশন তো সবচেয়ে বেশি হয়, কিন্তু কোরিলেশন ধরেন মানে থিওরিটিক্যালি এরকম ভাবে কাজ করছি, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে বাস্তব ক্ষেত্রে দেখা যায় না, মানে করতে পারি না অথবা জানি না অথবা দেখি নাই। আপনার আমাদেরকে যে প্রথমে থিওরিটিক্যাল এটা ফর্মুলাটা দেখার সাথে সাথে ওইটা কিভাবে কাজটা যাতে আরে হয় ওইভাবে হচ্ছে আমাদেরকে দেখা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রিলেট করতে পারবো আর কি, কোনটা থেকে কোনটা আসছে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো অ্যাডভাইস। আমি সেভাবেই কোর্সটা ডিজাইন করছি। তো আমি যেহেতু অ্যাপ্লাইড এবং যেহেতু আর দিই, অবশ্যই আমি সেভাবেই কোর্সটা ডিজাইন করছি। আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে আমি ক্লাসটা আজকে মানে এখানেই শেষ করতে পারি।